আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? কেউ একজন যদি শিওর করতেন। হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম অনারেবল অডিয়েন্স। আমি রাকিবুল হাসান মাসুদ। আমি IEEE ইউনিভার্সিটি অফ রাজশাহী স্টুডেন্ট ব্রাঞ্চে ভলান্টিয়ার হিসেবে আছি। আর আমি রাজশাহী ইউনিভার্সিটিতে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে সেকেন্ড ইয়ারে পড়ছি। আপনাদের সকলকে IEEE ইউনিভার্সিটি অফ রাজশাহী স্টুডেন্ট ব্রাঞ্চ এবং IEEE সিগন্যাল প্রসেসিং সোসাইটি আর USBC এর পক্ষ থেকে আজকের এই সেশনে স্বাগতম জানাচ্ছি। ইঞ্জিনিয়ারিং ড্রয়িং উইথ অটোক্যাড অ্যান্ড সলিড ওয়ার্কস 6 দিনের এই শর্ট কোর্সটি জয়েন্টলি IEEE ইউনিভার্সিটি অফ রাজশাহী স্টুডেন্ট ব্রাঞ্চ এবং IEEE সিগন্যাল প্রসেসিং সোসাইটি আর USBC অর্গানাইজ করছে। গত ৩ দিনে আপনাদের কাছ থেকে অনেক রেসপন্স পাওয়া গেছে। এই ৩ দিনে আমরা অটোক্যাডের অনেক নতুন, নতুন জিনিস শিখেছি যেগুলো ভবিষ্যতে আমাদের অনেক কাজে আসবে। আজকে এই কোর্সের ৪র্থ দিন। আজকে থেকে সলিডওয়ার্কস এর উপর সেশনটি শুরু হবে। আজকের টপিক হচ্ছে ইন্টারফেস অ্যান্ড স্কেচিং। আমাদের এই কোর্সের স্পিকার অনারেবল মশির রশিদ স্যারকে অনেক ধন্যবাদ আমাদেরকে এত ব্যস্ততার মাঝে সময় দেওয়ার জন্য। আমাদের অনারেবল স্যার একজন অটোডেস্ক এক্সপার্ট এলিট এবং একজন সার্টিফাইড সলিডওয়ার্কস এক্সপার্ট। গত ৩ দিনে আপনাদের কাছ থেকে খুব ভালো রেসপন্স পেয়েছি আমরা। এমন আরো অনেকে আছেন যারা হয়তো কোনো কারণে রেজিস্ট্রেশন করতে পারেননি, কিন্তু কোর্সটি চলাকালীন একান্ত অনুরোধ জানিয়েছেন এটিতে সংযুক্ত হওয়ার জন্য। তাই আমাদের IEEE ইউনিভার্সিটি অফ রাজশাহী স্টুডেন্ট ব্রাঞ্চ তাদেরকেও জয়েন করার সুযোগ করে দিয়েছে। আমাদের এই কোর্সটিতে ৮৩টি ডোমেস্টিক ইউনিভার্সিটি এবং ১৯টি ফরেন ইনস্টিটিউট থেকে প্রায় ৪০০ এর উপরে মানুষ রেজিস্ট্রেশন করেছেন। আমাদের এই কোর্সটি গত ১৪ তারিখ শুরু হয়েছে এবং আগামী ২৪ তারিখে শেষ হবে। একদিন করে গ্যাপ করে ঠিক ৩টা থেকে ৪টা সিজনটি অনুষ্ঠিত হবে। কোর্সটির শেষে ২টা এক্সাম নেওয়া হবে অটোক্যাড এবং সলিডওয়ার্কস এর উপর। সকল পার্টিসিপেন্টস এর উপস্থিতি এবং এক্সামের উপর ভিত্তি করে সবাইকে সার্টিফিকেট প্রদান করা হবে। আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে আপনারা চ্যাট বক্সে করতে পারবেন আর সেশনটি শেষে আপনাদের হ্যান্ড রাইজ করেও প্রবলেমটা বলতে পারবেন। সেশনটা চলাকালীন আপনারা সবাই আপনাদের মাইক্রোফোনটা মিউট রাখবেন। কিছুক্ষণ পর একটা ফিডব্যাক ফর্ম দেওয়া হবে চ্যাট বক্সে, আপনারা সবাই সেটা ফিল আপ করবেন। আমি আর কথা না বাড়িয়ে আমাদের অনারেবল স্পিকার মশির রশিদ স্যারের কাছে চলে যাচ্ছি। সবাইকে ধন্যবাদ স্যার। ধন্যবাদ। IEEE আয়োজিত এই ট্রেনিং প্রোগ্রামের আজকে আমাদের চতুর্থ দিন এবং আমি আপনাদেরকে ওয়েলকাম করতে চাই 3D ডিজাইন ওয়ার্ল্ডে, বিকজ আজকে থেকে আমাদের 3D এর ব্যাপারে শেখাটা শুরু হবে। সো সবাই ওয়েলকাম এখানে। এবং আজকে থেকে আমরা যে সফটওয়্যারের কাজ শুরু করব সেটা হচ্ছে সলিডওয়ার্কস। এটি একটি ডাসল্ট সিস্টেমস এর একটি প্রোডাক্ট। ডাসল্ট সিস্টেমস এর নাম হয়তো বা আপনারা অনেকেই শুনেছেন। তো তারা আসলে বিভিন্ন রকম কম্পিউটার সফটওয়্যার তৈরি করে যেগুলো আসলে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এবং সিভিল বিভিন্ন ফিল্ডের জন্য বিভিন্ন ইঞ্জিনিয়ারিং, ডিজাইন এবং সিমুলেশনের কাজ করে থাকে আর কি। এবং তাদের সফটওয়্যার গুলো অনেক ভালো হয় আর কি। তো ডাসল্ট সলিডওয়ার্কস এর আমরা যে ভার্সনটা আমি পার্সোনালি যেটা ইউজ করছি সেটা হচ্ছে 2016, এবং আপনাদের অনেকে আসলে বিভিন্ন রকম ভার্সন ইউজ করবেন এটা আমি জানি, এবং আপনাদেরকে আমি এই জন্য এইভাবে ইনস্ট্রাকশন দিয়েছি যে আপনারা 2013 থেকে 2021 পর্যন্ত যে কোনো একটা ভার্সন আপনারা ইউজ করতে পারেন, বিকজ বেসিক লেভেলে আসলে সব টুলস বা সব কিছু প্রসেসই একরকম। শুধুমাত্র অ্যাডভান্স কিছু জায়গাতে যে সফটওয়্যার গুলার ভার্সনের ক্ষেত্রে পরিবর্তন হয়, তো সেই জিনিসগুলা দেখা যাচ্ছে যে আমরা এই কোর্সে ধরছি না। তো যাই হোক, তো পার্সোনালি আমি ইউজ করছি হচ্ছে সলিডওয়ার্কস 2016, এবং আমি অ্যাকচুয়ালি আমার সলিডওয়ার্কস ইউসেজ এর ব্যাপারে যদি বলি, আমি একজন সার্টিফাইড সলিডওয়ার্কস এক্সপার্ট। সলিডওয়ার্কস এর যতগুলো ফিল্ড আছে, মেকানিক্যাল ডিজাইন, ওয়েলম্যান, শিট মেটাল, সারফেস, ড্রয়িং টুলস, মোল্ড মেকিং, এবং সেই সাথে ক্যাম, এছাড়াও অ্যাডিটিভ ম্যানুফ্যাকচারিং এবং অন্যান্য আরো যেসব ফিল্ড আছে, ছোট বড় বিভিন্ন ফিল্ড, সবগুলো ফিল্ডে আমি সার্টিফাইড। এবং সলিডওয়ার্কস এর উপরে আমি বেশ প্রায় 4 বছর থেকে ট্রেনিং দিয়ে আসছি আর কি। তো সলিডওয়ার্কস এর ব্যাপারটা আসলে যেটা আমি বলতে চাই যে এটা অ্যাকচুয়ালি একটা
থ্রিডি ডিজাইন সফটওয়্যার যেটা থ্রিডি মডেল তৈরি করে শুধুমাত্র একটা ভিজুয়ালাইজেশন মডেলের জন্য না, এই মডেলগুলো অ্যাকচুয়ালি আমরা পরবর্তীতে আমাদের টু ডি ড্রয়িং তৈরির ক্ষেত্রে ইউজ করতে পারি, অথবা এই মডেলগুলোকে আমরা ডিরেক্ট ম্যানুফ্যাকচারিং প্রসেসের ভিতরে সেন্ড করতে পারি, অথবা আমরা ডিরেক্ট ম্যানুফ্যাকচারিং প্রসেসে আমরা অংশগ্রহণ করতে পারি এখানেই ডিজাইন করে। সো দ্যাট মিনস আমি এখানে যা ডিজাইন করছি বা যা প্ল্যান করছি, ডিজাইন আমি প্রথম দিন থেকে বলে এসেছি ডিজাইন একটা প্ল্যান, যে একটা কাজ কিভাবে হবে, পুরো প্রজেক্টটা কিভাবে রান হবে, এই জিনিসগুলোর প্ল্যানই হচ্ছে ডিজাইন। সো সলিডওয়ার্কস এর থ্রিডি ডিজাইন বা থ্রিডি এনভায়রনমেন্টের ভিতরে আমরা সেই প্ল্যান গুলো তৈরি করি বা সেই মডেলটা তৈরি করি, সেই শেপটা তৈরি করি, যে শেপটা আসলে তৈরি করা হবে, এবং পরবর্তীতে আমরা কম্পিউটারের বিভিন্ন রকম অ্যালগোরিদম ফলো করে দেখা যাচ্ছে যে সেই শেপটা তৈরি করার জন্য বিভিন্ন ধরনের মেশিনের জন্য বিভিন্ন রকম অ্যালগোরিদম তৈরি করে আমরা সেখানে সেন্ড করছি এবং মেশিন অটোমেটিক্যালি তৈরি করছে, অথবা আমরা ম্যানুয়ালিও তৈরি করার জন্য ইনস্ট্রাকশন ড্রয়িং যেগুলো, সেই ড্রয়িং গুলো, ওয়ার্কিং ড্রয়িং গুলো আমরা সলিডওয়ার্কস থেকেই জেনারেট করতে পারছি। সো অ্যাকচুয়ালি সলিডওয়ার্কস ইটসেলফ ইট ইজ নট জাস্ট এ সফটওয়্যার, ইটস অ্যান ইন্ডাস্ট্রি। আমি বলি সলিডওয়ার্কস শুধুমাত্র একটা পিস অফ সফটওয়্যার না, এখানে একটা ইন্ডাস্ট্রির ভিতরে যা কিছু করা হয় প্রায় ম্যাক্সিমাম জিনিসই আসলে সলিডওয়ার্কস এর ভিতরে ইনক্লুডেড। মেকানিক্যাল ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি যদি বলি, অ্যাকচুয়ালি নট লাইক গার্মেন্ট ইন্ডাস্ট্রি না, সেটা না, সব ইন্ডাস্ট্রির কথাই বলছি না, মেকানিক্যাল ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির কথা যদি বলি, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে সলিডওয়ার্কস এর অনেকগুলা প্ল্যাটফর্মই আছে এখানে, এবং এটা আসলে খুব ভাস্ট। আপনি যদি সলিডওয়ার্কস, অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে সলিডওয়ার্কস শিখতে কতদিন লাগে, তা আমি বলবো যে সলিডওয়ার্কস শিখতে কতদিন লাগে আমি নিজেও বলতে পারবো না, কারণ আমি নিজেই সলিডওয়ার্কস এখনো শিখছি। কারণ এটা এতটা ভাস্ট, আমি সার্টিফাইড এক্সপার্ট হয়েও আমি মনে করি না যে আমি যথেষ্ট এক্সপার্টিস পেয়েছি এই সফটওয়্যারের উপরে, কারণ এটাতে অনেক কিছু আছে। তো বেসিক লেভেলে বা মোটামুটি শিখতে, আপনার মোটামুটি জিনিসটাকে বুঝতে বা শিখতে বা আপনার ফিল্ড ওয়ার্ক করতে, মানে অ্যাজ এ ইঞ্জিনিয়ার আপনার সার্ভিস দেওয়ার জন্য আপনার কতদিন লাগতে পারে সলিড ওয়ার্ক শিখতে, আমি বলবো যে সেই ক্ষেত্রে এটার একটা উত্তর আছে। সেটা হচ্ছে যে আপনি যদি অ্যাজ এ ইঞ্জিনিয়ার পারফর্ম করতে চান, সার্ভিস দিতে চান, তাহলে সেই ক্ষেত্রে আমি মনে করি যে আপনি যদি আহ, 1 বছর যদি খুব ভালো চর্চা করেন, ট্রেনিং হয়তোবা নিবেন খুব কম, 1 সপ্তাহ বা 2 সপ্তাহ ট্রেনিং হয়তোবা আপনি নিবেন, কিন্তু 1 বছর যদি টোটাল ভালোভাবে চর্চা করেন, যে আপনি চর্চা করতে হবে, চর্চা করলেন আপনি তখন একটা ভালো পর্যায়ে যেতে পারবেন, যে না ঠিক আছে আমি এখন সলিডওয়ার্কস সার্ভিস দিতে পারবো। সো বেসিক লেভেলের জন্য আমি বলবো যে 1 বছর যথেষ্ট আপনার শেখা এবং চর্চা করার জন্য, এবং খুব ভালোভাবে শিখতে হবে, ভালো ট্রেনিং পার্সন, যে ভালো ট্রেনার সার্টিফাইড এমন মানুষের কাছ থেকেই শিখতে হবে, যে আসলে আসলেই ব্যাপারটা জানে। সো এটা একটা ব্যাপার। তো শুরু করি সলিডওয়ার্কস এর ব্যাপারে। একদম সলিডওয়ার্কসটা যখন আমরা ওপেন করি, তখন সলিডওয়ার্কস এ একদম এই স্ক্রিনটা আমরা দেখতে পাই, যেটা আমরা এখন দেখতে পাচ্ছি। তো আমরা এটা অ্যাকচুয়ালি এখানেও অটোক্যাডের মতো এখানে একটা অ্যাকশন মেনু আছে, তো সরি অ্যাপ্লিকেশন মেনু আছে, এবং এই অ্যাপ্লিকেশন মেনুতে আপনারা অন্যান্য যেসব সফটওয়্যারে যেরকম নিউ, ওপেন, সেভ, প্রিন্ট এইসব যে অপশন দেখছেন, এখানেও তাই আছে। তো অ্যাজ ইউজুয়াল এটা সব সফটওয়্যারে থাকে, এই ফাইলগুলো, এই অপশনগুলা। তো আমি নিউতে ক্লিক করলাম, একটা নিউ ফাইল ওপেন করতেছি আমি, মানে কাজ শুরু করব সেই জন্য। তো এখানে আমরা 3টা অপশন পাচ্ছি, একটা হচ্ছে পার্ট, একটা হচ্ছে অ্যাসেম্বলি, এবং একটা হচ্ছে ড্রয়িং। তো পার্ট যেটা, সেটা কি, অ্যাসেম্বলি কি আর ড্রয়িং কি, আমি একটু বুঝাতে চাই জিনিসটা, ছোট্ট করে বুঝাবো। সেটা হচ্ছে পার্টটা আসলে কি, আমি আপনাকে একটা রিপ্রেজেন্টেশন দিই, জাস্ট একটু ইমাজিন করার চেষ্টা করবেন আপনারা। সে একটা কলম, ওকে, একটা কলমের আহ পুরো যে কলমটার ভিতরে কি কি থাকে, কলমটার ভিতরে কলমের বডি থাকে, কলমের গ্রিপ থাকে যেটা রাবারের, কলমের সামনে এবং পিছনে দুটা মাউন্টিং থাকে যেটা পেঁচায় খোলা যায়, থ্রেড দেওয়া, পেঁচিয়ে পেঁচিয়ে খোলা যায়, বন্ধ করা যায়, আমরা অনেক সময় খুলি বন্ধ করি। তারপরে আরো কিছু অপশন আছে।
স্যার আপনার মাইক্রোফোনটা মিউট হয়ে গেছে। সরি, আমি মনে হয় মিউটেড হয়ে গিয়েছিলাম। সরি, এক্সট্রিমলি সরি। তো যেটা হচ্ছে পার্ট, আমি আবার ফিরে আসি। আশা করি আপনারা খুব বেশি ডিস্টার্ব হন নাই। আমি অ্যাক্সিডেন্টালি এটা হয়ে গেছে আসলে স্পেস বার প্রেস করার কারণে। তো ধরে নিলাম যে একটা কলমের যে অনেকগুলো পার্ট থাকে। একটা থাকে হচ্ছে বডি, তারপরে গ্রিপ, তারপরে হচ্ছে যে সামনে একটা পার্ট থাকে যেটা পেঁচিয়ে খোলা যায়, পিছনে একটা পার্ট থাকে, কলমের হেড থাকে। কলমের হেডেরও আবার অনেক সময় দেখা যায় একটু কমপ্লিকেটেড যদি কলম হয়, একটু দামি কলম হয় যেগুলোকে আমরা বলি, সেগুলো দেখা যাচ্ছে যে হেডটাতেও আসলে কয়েকটা ভাগ থাকে। তো যাই হোক, আমি একটা সিম্পল কলমই ধরি। তারপরে নিব থাকে, হ্যাঁ, অনেক কিছুই থাকে। তো এই যে এতগুলা ভাগ, এই প্রত্যেকটা জিনিস মিলে সবগুলা কিন্তু এক একটা জিনিস, এক একটা পার্ট, সেগুলো মিলে কিন্তু একটা কলম তৈরি হয়েছে। তাহলে সেটা কি টোটাল জিনিসটা একটা অ্যাসেম্বলি। আর কলমের হেডটা যদি আমি ধরি, তাহলে সেটা কি? সেটা একটা পার্ট। কেন একটা পার্ট হলো একটা হেড, আর পুরো কলমটা কেন অ্যাসেম্বলি, সেটা কি? আমি একটা সংজ্ঞা দিই এই ক্ষেত্রে। সংজ্ঞাটা খুব বেশি স্ট্যান্ডার্ড সংজ্ঞা না, তবে একজন আহ, একদমই বেসিক লার্নারের জন্য এটা একটা ভালো সংজ্ঞা হতে পারে। আমি আমার ট্রেনিং এক্সপিরিয়েন্স থেকে বলি আর কি। তো এটা আমার বানানো একটা সংজ্ঞা, একেবারেই যে এটা একটা সার্টিফাইড একটা সংজ্ঞা তা না। তবে পার্ট আর অ্যাসেম্বলির মধ্যে যেটা সবচেয়ে ভালো একটা ডেফিনেশন হতে পারে, সেটা হচ্ছে একটা পার্ট হচ্ছে আমাদের আশপাশে সে সকল জিনিস বা যে সকল বস্তু, যে যে বস্তুগুলোকে আমরা ডিফর্ম না করে বা বিকৃত না করে তাকে পৃথক করতে পারি না, বা তাকে আলাদা আলাদা করতে পারি না। যেমন একটা কলমের হেড এবং একটা কলমের এর বডি, আমি কিন্তু কলমের হেডটাকে কলমের বডি থেকে সহজেই বিকৃত না করে কিন্তু একটা টান দিয়ে জাস্ট আলাদা করতে পারি, আবার দেখা যাচ্ছে বন্ধ করতে পারতেছি। তো এটা কি? আহ এটা কলমটা কিন্তু পার্ট না, তাহলে কলমটা হচ্ছে অ্যাসেম্বলি, কারণ তাকে বিকৃত না করে আমি পৃথক করতে পারতেছি। ঠিক তেমনই দেখা যাচ্ছে যে একটা ব্যাগের চেন, তো ব্যাগের চেনটা যে ব্যাগের সাথে লাগানো আছে, ব্যাগ থেকে কিন্তু চেনটা খুলে ফেলা হলেও কিন্তু দেখা যাচ্ছে চেনটা আবার পরবর্তীতে লাগানো যায় কোন রকম বিকৃত না করেই। সো সেটাও কিন্তু একটা পার্ট। কিন্তু একটা কলমের হেডকে ধরি, জাস্ট কলমের হেডটা, সেটাকে যদি আমি আহ, আরো পৃথক করতে চাই, একটা হেডকে আরো পৃথক করতে চাই, মানে আরো কয়েকটা ভাগে ভাগ করতে চাই, সেটা যদি করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে কি করতে হচ্ছে? তাকে ভাঙতে হচ্ছে আমাকে, অথবা পুরাতে হচ্ছে, বা কিছু একটা করতে হচ্ছে, মানে ডিফর্ম করতে হচ্ছে তাকে আমার। সো ডিফর্ম করে যেটা করতে হবে সেটা হচ্ছে পার্ট। দ্যাট মিনস অ্যাসেম্বলির সংজ্ঞাটা হচ্ছে অসংখ্য পার্ট যখন একসাথে যুক্ত হয়ে থাকে এবং তাদেরকে ডিফর্ম না করে যখন পৃথক করা যায়, তখন তাকে বলা হয় অ্যাসেম্বলি। আর পার্টটা হচ্ছে যখন কোনো একটা এক্সিস্টিং একটা পার্টকে যদি আমি চাই যে আরো ডিফর্ম করতে, মানে পৃথক করতে যদি চাই, তাহলে সেক্ষেত্রে যদি তাকে আমার ডিফর্ম করা লাগে, তো সেই ক্ষেত্রে সেটাকে হচ্ছে পার্ট বলে। যেমন একটা প্লাস্টিক পার্ট, এটাকে আপনি ডিফর্ম না করে আলাদা করতে পারবেন না, ভাঙতে হবে অথবা পুরাতে হবে, কিছু করতে হবে। আর একটা মানে টোটাল একটা অ্যাসেম্বলি, একটা মেশিন, সেটাকে দেখা যাচ্ছে স্ক্রু যদি আমি লুজ করে দিই অথবা স্ক্রুটা খুলে ফেলি, হ্যাঁ, তারপরে দেখা যাচ্ছে যে বিয়ারিং গুলো খুলে ফেলি, তাহলে কিন্তু মেশিনটা আলাদা আলাদা করে পার্ট আলাদা আলাদা করে রাখতে পারতেছি। সো এটাকে আমার ডিফর্ম করতে হচ্ছে না, আমার জাস্ট ফাস্টেইনার গুলো খুলে ফেললেই হচ্ছে, আর কিছু দরকার হচ্ছে না। সো এটাই হচ্ছে পার্ট এবং অ্যাসেম্বলির একটা সংজ্ঞার পার্থক্য। এই জায়গাতে অনেকেই আছে মানে কমপ্লেক্সিটি ফিল করেন, তাদের জন্য আমার খুব সিম্পল একটা উদাহরণ সহ সংজ্ঞা হচ্ছে এটা। ওকে, আরেকটা হচ্ছে ড্রয়িং। ড্রয়িংটা কি? ড্রয়িংটা হচ্ছে 3D কোনো অবজেক্টকে, মানে এই যে পার্ট অ্যাসেম্বলি, এগুলো কি 2D কোনো রিপ্রেজেন্টেশনে নিয়ে যাওয়া হচ্ছে ড্রয়িং এর কাজ। ড্রয়িংটা কেন করা হয়? যেন আমরা আমাদের ওয়ার্কারদের, আমাদের কলিগদের যেন আমরা বোঝাতে পারি যে আমরা আসলে এটা বোঝাতে চাচ্ছি, দিস ইজ দ্যাট। তো সেটা হচ্ছে ড্রয়িং। এটা 2D রিপ্রেজেন্টেশন, এটা 3D না। তো এটা হলো কথা। তো আমরা আজকে পার্ট এনভায়রনমেন্ট নিয়ে কাজ করবো। আমি এখানে ডাবল ক্লিক করলাম, পার্ট এনভায়রনমেন্টে আমরা চলে গেলাম। এখানে এখন আমরা ইন্টারফেসের ব্যাপারে শিখবো যে ইন্টারফেস কি। উপরে তো আমি বললাম যে এগুলো হলো অ্যাপ্লিকেশন মেনু, এখানে সব অ্যাপ্লিকেশনে যত মেনু থাকে, ফাইল, এডিট, ভিউ, এইসব অন্যান্য সকল অ্যাপ্লিকেশনে এই জিনিসগুলো থাকে। আপনারা অটোক্যাডেও দেখেছেন অনেক কিছুই আছে, আবার সলিডওয়ার্কস অনেক কিছু নতুন, সেটা ঠিক আছে, কিন্তু ওগুলো আমরা পরে দেখবো। তো এটা হলো অ্যাপ্লিকেশন মেনু, আর কিছু না।
এখন নিচে আছে হচ্ছে নিচে যে কমান্ড গুলো যে দেখা যাচ্ছে সেই যে এই জায়গাতে যে কমান্ড গুলো আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটাকে বলে কমান্ড ম্যানেজার। মানে এখানে সব কমান্ড গুলো স্টোর করা থাকে এখানে আমরা দেখতে পাচ্ছি। এবং কমান্ড ম্যানেজারটাতে কিন্তু অটোক্যাডের মতোই ট্যাব করা। এখানে বিভিন্ন রকম ক্লাসের বিভিন্ন রকম কমান্ডস আছে, যেমন ফিচার্স এর ভিতরে এখানে সব ফিচার্স কমান্ড গুলো আছে। তারপর স্কেচের ভিতরে সব স্কেচ কমান্ড গুলো দেখা যাচ্ছে। তার ভিতরে সারফেস কমান্ডস গুলো দেখা যাচ্ছে। সো এটা হচ্ছে এই কমান্ড গুলো এখানে এইভাবে শীট মেটাল এরকম আছে। তো আপনাদের সবার হয়তো বা সবগুলা থাকবে না। আমরা মেইনলি কোর্সে ফিচার আর স্কেচ নিয়ে কাজ করব। এই দুটো হচ্ছে বেসিক। ঠিক আছে, এই দুটো জানলেই অনেক কিছুই মানে আপনি অ্যাসোসিয়েট লেভেলে যেটুকু দরকার সেটুকু আপনি শিখে যাবেন। প্রফেশনাল হয়তো বা শিখে যাবেন না, 3 দিনে তো আর কেউ প্রফেশনাল হয়ে যায় না, কিন্তু 3 দিনে অ্যাসোসিয়েট বানানো যায় যদি আপনি সেরকম মানুষের কাছে শেখেন আর কি। তো সেটাই আমরা হতে যাচ্ছি আর কি। অ্যাসোসিয়েট লেভেলটাই আমরা পেতে যাচ্ছি। তো ফিচার এবং স্কেচের ব্যাপারে আমরা শিখবো। এরপরে আরো অ্যাডভান্স অনেক ফিচার আছে, মানে কমান্ডস আছে, যেমন সারফেস, শীট মেটাল, এগুলো প্রত্যেকটার আলাদা আলাদা কারণ আছে বিভিন্ন রকম। আমি তো বললাম সলিডওয়ার্কস একটা ফাস্ট জিনিস, সেই জিনিসগুলো অনেক ফাস্ট, এক একটার জন্য ইভেন আলাদা আলাদা এক্সামও আছে। হ্যাঁ, যেমন শীট মেটাল এটার উপরে আলাদা একটা পরীক্ষা হয় সলিডওয়ার্কসে, সারফেস এটার উপরে আলাদা একটা পরীক্ষা হয়। তো বেশ ভাস্ট, এবং এগুলার আবার ডিজাইন ফিলোসফিটা আলাদা, যেটা আমরা বেসিকে দেখি তার থেকে আলাদা। যাই হোক, বেসিক্যালি আপনারা এই জিনিসগুলো হয়তো বা দেখবেন না, শীট মেটাল এগুলো আপনারা দেখবেন না, এগুলা ক্লোজ করা থাকবে, আপনারা দেখবেন। আপনারা নর্মালি এইভাবে পাবেন সলিড ওয়ার্কসটাকে। এগুলাকে মানে অ্যাডভান্স অপশন গুলাকে আনতে হলে এখানে রাইট ক্লিক করতে হয়, ট্যাব গুলোর উপরে যে রাইট ক্লিক করলে যেটা আপনি আনতে চান সেটাতে ক্লিক করলে সেটা চলে আসবে, যেটা রাখতে চান না সেটা আনচেক করে দিলে সেটা থাকবে না। তো এই হচ্ছে মেইনলি ব্যাপার। আমাদের এই ট্যাব গুলো নিয়ে আমরা এখন কাজ করব। গেল কমান্ড ম্যানেজার। এরপরে অ্যাকচুয়ালি এই যে এখানে যে কমান্ডস গুলো আছে এগুলো হলো ভিউ এর জন্য ইউজ হয়, টোটালি এগুলো ভিউ এর জন্য। এগুলো অ্যাকচুয়ালি কোন রকম ড্রয়িং এর কোনো পরিবর্তন করার জন্য বা ডিজাইনের কোনো পরিবর্তনের জন্য না, এগুলো অ্যাকচুয়ালি ভিউ বা কোন অ্যাঙ্গেল থেকে দেখবেন, কোন দিক থেকে দেখতেছেন, এবং কালারটা কিরকম হতে পারে, হ্যাঁ, কালার, অ্যাঙ্গেল অফ ভিউ, হ্যাঁ, এই জিনিসগুলোর উপরেই হচ্ছে এই কমান্ডস গুলো নির্ভর করে। বাম পাশে যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ফিচার ম্যানেজার ডিজাইন ট্রি। ফিচার ম্যানেজার ডিজাইন ট্রির কাজটা কি? এই জায়গাটাতে আমরা একটু ইন্টারেস্টিং জিনিস দেখতে পাচ্ছি। ফিচার ম্যানেজার ডিজাইন ট্রি জিনিসটা আসলে খুবই ইন্টারেস্টিং, কারণ এই জায়গাটাতে আপনার ডিজাইনটা আপনি কিভাবে তৈরি করতেছেন, কোন কোন কমান্ড ইউজ করতেছেন, সে কমান্ড গুলো এখানে সিরিয়ালি থাকবে। কোন কমান্ডের পরে কোন কমান্ডটা ইউজ করতেছেন এটা সিরিয়ালি এখানে থাকবে। ফলস্বরূপ আপনি যদি কোনো কিছু চেঞ্জ করতে চান তাহলে আপনি খুব সহজেই চেঞ্জ করতে পারবেন। আমি দেখি একটা ফাইল আমি খুঁজে পাই কিনা। আমি আই এম নট শিওর যে আমি আপনাদের জন্য ফাইল খুঁজে পাবো কিনা, তবুও আমি একটা ফাইল আশা করি। জাস্ট উদাহরণের জন্য গিভ মি সাম সেকেন্ডস। ওকে, সো এটা একটা উদাহরণ হতে পারে। এটা একটা উদাহরণ। ওকে, তো দেখা যাচ্ছে এখানে একটা 3D ফাইল তৈরি করা আছে। এখানে ফিচার ম্যানেজার ডিজাইন ট্রিতে দুটো কমান্ড দেওয়া আছে, একটা এই কমান্ডটা, একটা এই কমান্ডটা। তো দুইটা কমান্ড দিয়ে এটা তৈরি করা হয়েছে, তাই তো? এখন সে কিন্তু স্টোর করে রাখছে যে এই দুটো কমান্ড আমরা ইউজ করছি, সে হিস্টোরিতে রাখছে। আমি যদি এখন চাই যে যে কোনো একটা কমান্ড আমি যদি চেঞ্জ করতে চাই তাহলে কিন্তু আমি করতে পারি। ফলস্বরূপ যেটা হবে, পুরো ডিজাইনটা, টোটাল যে ডিজাইনটা ওই চেঞ্জের সাপেক্ষে সম্পূর্ণ প্যারামিটারটাই বদলে যাবে। সে আর আচ্ছা, সে আমি উদাহরণটা দিয়ে আগে, সেটা হচ্ছে যে এই যে টোটাল জিনিসটা, এটার লেংথ আর উইথ কত আছে এখন আমি একটু মেজার করে দেখি। একটা হচ্ছে লেংথটা হচ্ছে 100 মিলিমিটার, ঠিক আছে, আর উইথটা আছে এখানে 60 মিলিমিটার। আর আমি যদি চাই যে 100 মিলিমিটার না, লেংথ যদি না রাখি, রেখে যদি আমি 80 মিলিমিটার করতে চাই এই দিকটাতে, হুম, আমার বস হয়তো বা আমাকে বললো যে এটা 80 মিলিমিটার করে দাও, সেই ক্ষেত্রে আমি কি করব? তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি এখানে গেলাম, আমার পূর্ববর্তী যে আমি কাজটা করেছিলাম একটা স্কেচ আমি চেঞ্জ করছি, এবং এটাকে আমি এডিট করলাম 80।
আমি এক্সিট স্কেচ দিয়ে দিলাম। ফলস্বরূপ টোটালটা 80 মিলিমিটার হয়ে গেল। কিন্তু লক্ষ্য করেন এটার কারণে এই যে 80 মিলিমিটার হয়ে গেছে, এটার কারণে কিন্তু আমার যে এই হোলটার যে জায়গাটা বা এই যে এই হোলটা না তো মানে মেইনলি সার্কেলটার যে জায়গাটা পজিশনটা, সেই পজিশনটা এবং সার্কেলের যে মাপটা এটা চেঞ্জ হলো না, সেটা আগে যা ছিল তাই আছে জাস্ট। এবং এই উইথ যেটা যেটা আমরা 60 পেয়েছি এটাও চেঞ্জ হয়নি, জাস্ট খালি এর লেন্থটা চেঞ্জ হয়েছে, আর কিছু চেঞ্জ হয়নি। এবং সেই সাথে সে নিজেকে আপডেট করে নিয়েছে। এই যে ব্যাপারটা, টোটাল যে একটা কুইক একটা চেঞ্জ করে ফেললাম আমি, আমাকে আবার ড্র করতে হলো না নতুন করে জিনিসটা। এই ব্যাপারটাই কিন্তু একটা মজাদার একটা জিনিস, যেটা আমাদের ডিজাইনারদের খুবই দরকার। কারণ আমি গতদিনও বলেছি আমাদের ডিজাইন কিন্তু খুব র্যাপিডলি চেঞ্জ হয়। সো এই যে ব্যাপারটাকে বলা হয় হচ্ছে প্যারামেট্রিক বিহেভিয়ার, ঠিক আছে? আর আমাদের এই সফটওয়্যার যেগুলো এই ধরনের বিহেভিয়ার শো করে এগুলোকে বলা হয় প্যারামেট্রিক সফটওয়্যার। সো প্যারামেট্রিক এবং নন প্যারামেট্রিক, মানে যেগুলো নন প্যারামেট্রিক সেগুলো আর কি এরকম ধরনের আচরণ করে না, এভাবে শিডিউল করে রাখে না যে এটার পরে এটা আসছে, এরকম আমি চেঞ্জ করতে পারবো। নন প্যারামেট্রিক সফটওয়্যারে আমাকে নতুন করে তৈরি করতে হবে, আর প্যারামেট্রিক সফটওয়্যারে আমাকে এরকম ভাবে তৈরি করতে হয়। এই জন্য ক্যাড মার্কেটে আর কি নন প্যারামেট্রিক সফটওয়্যার থেকে প্যারামেট্রিক সফটওয়্যারের দামটা একটু বেশি, প্রাইসিং বেশি। কারণ প্যারামেট্রিক সফটওয়্যার এরকম ভাবে সবকিছু স্টোর করে রাখতে পারে, আমরা সহজে ডিজাইন চেঞ্জ করতে পারি। তো সেই জন্য সলিডওয়ার্কস এর প্রাইসিংটা একটু বেশি, অটোক্যাড বা অন্যান্য সফটওয়্যারের থেকে সলিডওয়ার্কস এর প্রাইসিংটা বেশি। তো এই হলো একটা ব্যাপার। এখন আমরা শিখলাম ডিজাইন ট্রির কাজটা কি। ডিজাইন ট্রি এরকম করে স্টোর করে রাখে এবং সেই সাথে কিছু প্লেনস এর ব্যাপার আমরা দেখতে পাচ্ছি, টপ প্লেন, ফ্রন্ট প্লেন, এরকম ফ্রন্ট প্লেন, টপ প্লেন, রাইট প্লেন, এগুলো কি এই ব্যাপারে আমরা শিখবো। যাই হোক, পরবর্তীতে শিখবো। এখন এই গেল হচ্ছে ফিচার ম্যানেজার ডিজাইন ট্রি। আর এই যে টোটাল যে জায়গাটাতে আপনারা যে ডিজাইনটাকে দেখতে পাচ্ছেন, এই টোটাল জিনিসটা যে আমরা ফ্লোটিং করতেছি, ঘুরাই ঘুরাই দেখতেছি, টোটাল যে জায়গাটা এটাকে বলা হয় গ্রাফিক এরিয়া। ওকে, গ্রাফিক এরিয়া। তো আমাদের ইন্টারফেস বোঝা আর একটু বাকি আছে, সামান্য একটু। সেটা হচ্ছে মাউসের ব্যাপারটা আমি বলবো। মাউসের ব্যাপারটা হচ্ছে যে আমরা যখন ডিজাইনটা দেখছি, এই ডিজাইনটাকে আমরা যখন আমরা মাউসের যে হুইলটা আছে, হুইলটাকে যখন আমরা ক্লিক করে ধরি, হুইলটাকে একদম প্রেস করে ক্লিক করে ধরে থাকি হুইলটা, এবং মাউসটাকে ড্র্যাগ করি, তখন এইভাবে সে অরবিট করে, এটাকে বলা হয় অরবিট। সে চারপাশে ঘুরছে, মানে চারপাশে ঘুরে ঘুরে দেখাটাকে হলো অরবিট বলে। আচ্ছা, এটা গেল অরবিট। আর মাউসের হুইলটাকে যদি আমি সামনে বা পিছনে করি, এটা হলো জুম ইন, জুম আউট, জুম হচ্ছে। ওকে, আরেকটা আছে যেটা, সেটাকে বলা হয় প্যান। প্যান জিনিসটা কিভাবে করে? শর্টকাট আছে প্যানের, তবে আমি রাইট সাজেস্ট করব নতুনদের, যে রাইট ক্লিক করে এখানে একটা অপশন আছে প্যান, এটা করলেও হবে। এটা নতুনদের জন্য ভালো। তো আপনারা এরকম করে জাস্ট ক্লিক করে জিনিসটাকে প্যান করলে কি হয়, যে জুম ইন জুম আউট না বা চারপাশে ঘুরে দেখা না, এই জিনিসটা ধরে নেই এই জায়গাতে আছে, আমি চাচ্ছি একটু ফুল জিনিসটাকে একটু ভিউতে আনতে, জাস্ট সরাই এনে দেখা। এটা হলো প্যানিং এর কাজ মেনলি। এটা হলো জুম ইন জুম আউট, এটা হলো অরবিট, আর এটা হলো প্যান। এইভাবে আমরা আসলে বিভিন্ন ভিউ থেকে দেখি জিনিসগুলোকে এবং সেই অনুযায়ী কাজ করি। তো আমি বের হয়ে যাই এখান থেকে। তো আমি এখন একটা নতুন এনভায়রনমেন্টেই চলে আসি, যে এনভায়রনমেন্টে আমি আগে ছিলাম। তো এখন আমি আপনাদেরকে বলবো যে সলিডওয়ার্কস এর মানে কি স্ট্র্যাটেজিটা কি, মানে কি স্ট্র্যাটেজি হচ্ছে সফটওয়্যারে। সেটা হচ্ছে যে প্রথমে আমরা এই যে যে শেপগুলো, মানে স্ট্র্যাটেজি বলার আগে আরেকটা জিনিস আমি বলে দিই, বলতে ভুলে গেছিলাম। সেটা হচ্ছে যে আমার এই সফটওয়্যারে, যে 3D ডিজাইন সফটওয়্যারে সেই জিনিসগুলোই তৈরি হয় যে জিনিসগুলো অ্যাকচুয়ালি রিয়েল লাইফে তৈরিযোগ্য। ঠিক আছে, মানে বাস্তব জীবনে তৈরিযোগ্য জিনিস ছাড়া বা বাস্তব জীবনে জিওমেট্রিক্যালি পসিবল জিনিস ছাড়া এই সফটওয়্যার গুলোতে সাধারণত অন্যান্য কিছু কোনো শেপ তৈরি করা খুবই টাফ, সাধারণত তৈরি করা যায় না। ঠিক আছে, তো এই জন্য এই সফটওয়্যারে জিওমেট্রিক্যালি কিছু বাধা ধরা ব্যাপার আছে, কিছু প্রোটোকল আছে, আমরা বলি প্রোটোকল, নিয়ম। ঠিক আছে, কিছু নিয়ম অনুযায়ী এই কাজগুলো হয়। তো সেই নিয়মগুলোর একটা নিয়ম, খুবই প্রাইমারি বেসিক নিয়ম হচ্ছে যে ফার্স্টে আমরা
2D স্কেচ বানাবো, 2D স্কেচ যেটা 2D। তারপরে 2D স্কেচটা এমন করে তৈরি করব যেন সেটা আসলে জিওমেট্রিক্যালি কারেক্ট হয়, মানে 3D করার জন্য জিওমেট্রিক্যালি কারেক্ট হয়। তারপরে সেই 2D স্কেচটাকে আমরা করব 3D, 3D কমান্ড অ্যাপ্লাই করব সেই 2D স্কেচের উপর। তো 2D স্কেচের উপর যে কমান্ডটা আমরা অ্যাপ্লাই করতেছি, যে ধরনের কমান্ড আমরা অ্যাপ্লাই করছি, এই কমান্ডগুলোকে বলা হয় স্কেচ বেসড ফিচার। ওকে, মাথায় রাখতে হবে। প্রথমে আমরা স্কেচ করলাম, তারপরে স্কেচ বেসড ফিচার অ্যাপ্লাই করে করে, বা কমান্ড, অ্যাকচুয়ালি কমান্ডগুলো অ্যাপ্লাই করে। এই কমান্ডগুলোর কাজ কি? কমান্ডগুলো করে কি, স্কেচটাকে বিভিন্ন ভাবে বা বিভিন্ন গাইডেন্স ফলো করে আর কি সে একটা সলিডের রূপ দান করে বা একটা 3D রূপ দান করে। ঠিক আছে, বলো। তারপরে এই যে স্কেচ বেসড ফিচারের কাজটা শেষ হয়ে গেল, তারপরে আমরা এই স্কেচ বেসড ফিচারের উপরে আবার নতুন করে কোনো স্কেচ বেসড ফিচার মারি, মানে অ্যাপ্লাই করি, অথবা একটা মডিফাইং ফিচার অ্যাপ্লাই করি, এক বা একাধিক মডিফাই ফিচার। মডিফাই ফিচারের কাজ কি? এক্সিস্টিং কোন স্কেচকে সে, সরি এক্সিস্টিং কোন সলিডকে সে মডিফাই করে। যেমন আমরা অটোক্যাডে মডিফাই কমান্ড গুলো দেখেছি, যে এক্সিস্টিং কোন অবজেক্টকে সে মডিফাই করতো, তেমন এখানে মডিফাইং ফিচার আছে। তো এই হচ্ছে আমাদের বেসিক প্রোটোকল। এখন আরো ভিতরে অনেকগুলো প্রোটোকল আমরা দেখবো, বেসিক কিছু প্রোটোকল আছে, যাই হোক। তো ফার্স্টে আমরা আজকে স্কেচ করা শিখবো, যে আমরা কিভাবে স্কেচ করতে পারি। তা আমরা স্কেচ করার আগে আমি আপনাদেরকে একটা জিনিস বলি, যে আপনারা কি কখনো খোলা বাতাসে কোনো কিছু লিখতে পারছেন? মানে মনে করেন যে কলম নিলেন, কলম নিয়ে একদম খোলা বাতাসে জাস্ট কিছু লিখতে হবে, লিখতে পারবেন? পারবেন না। আচ্ছা, তাহলে আমি বলি, একটা খাতা দিলে তো অবশ্যই লিখতে পারবেন। আচ্ছা, একটা ব্ল্যাকবোর্ড দিলে অবশ্যই, সেখানে চক দিলে অবশ্যই লিখতে পারবেন আপনাকে, যদি চক দেওয়া হয়। একটা মার্কার দিলে হোয়াইট বোর্ডেও লিখতে পারবেন। আচ্ছা, কেন আপনি খোলা বাতাসে লিখতে পারলেন না? কেন আপনি হোয়াইট বোর্ডে লিখতে পারলেন? কারণ কি? কারণ কলমের কালিটা একটা প্লেনের সাথে লাগতে হবে, সেটাকে অ্যাটাচড হতে হবে একটা প্লেনের সাথে, তাই তো? চকের গুঁড়াগুলো একটা তলের সাথে তাকে অ্যাটাচড হতে হবে, তাহলেই তো সেটা লেখা হবে, তাই না? তো তার মানে কি দাঁড়ালো? তার মানে হচ্ছে যে আপনি যদি কোনো কিছু স্কেচ করতে যান বা কোনো কিছু লিখতে যান, আপনার দরকার একটা প্লেন। সো আপনার একটা প্লেন দরকার, এবং সেই প্লেন ছাড়া আপনি কোনো কিছু লিখতে পারবেন না। তো আমরা তো শিখে গেলাম, তার মানে আমরা এখন স্কেচ করব, দ্যাট মিন্স আমাদের কি দরকার? প্লেন দরকার। আচ্ছা, প্লেনের কনসেপ্ট আনতে গিয়ে যেটা হলো, এখন তো এটা টোটালি ফাঁকা একটা জায়গা, এটা টোটালি এমটি, খোলা বাতাস। এই জায়গাটাতে আমরা প্লেন পাবো কোথায়? এটা তো একটা সমস্যা হয়ে গেল। এখন যেটা একটা কনসেপ্ট চলে আসছে, যে এই যে গ্রাফিক্স এরিয়াটা, এই গ্রাফিক্স এরিয়াটা অ্যাকচুয়ালি টোটালি একটা 3D গ্রাফ। 3D গ্রাফ বলতে এখানে এক্স ওয়াই জেড তিনটা দিক আছে, এবং একটা 0 0 বিন্দু আছে। তো এই হচ্ছে 0 0 সেই বিন্দু, যেটাকে আমরা বলি অরিজিন। এবং এই অরিজিনের সাথে এই দিক বরাবর জেড, এই যে এখানে দেখেন একটা ট্রায়াড দেওয়া আছে, এই দিক বরাবর হচ্ছে জেড মানে বাম দিকে, ডান দিক বরাবর হচ্ছে এক্স, এবং উপরের দিকে হচ্ছে ওয়াই। সো এটা এটা কিন্তু অরিজিন না, এটা জাস্ট একটা ট্রায়াড, এটা দিয়ে সে বোঝাচ্ছে ডিরেকশন গুলো। এখানে কিন্তু অরিজিন না, অরিজিনটা কিন্তু এখানে। ওকে, এটা জাস্ট দিক, কোন দিক কোনটা আসলে, এক্স ওয়াই জেড কোন দিকে কোনটা আছে সেটা দেখানোর জন্য এটা এখানে। যাই হোক, এখানে হচ্ছে অরিজিন। এখন গেল, তো এক্স ওয়াই জেড পেয়ে গেলাম আমরা। ওকে, 0 0 বিন্দু একটা পেয়ে গেছি। ওকে, এখন আপনারা কল্পনা করেন, জেড এবং এক্স এই দুটা অক্ষ মিলে কিন্তু একটা প্লেন হয়, একটা তল হয়। সেটা হতে পারে অসীম পর্যন্ত বিস্তৃত, কিন্তু একটা তল হয়, তাই তো? একটা তল তো হচ্ছে, যেটা 0 0 বিন্দু দিয়ে যায়। আচ্ছা, এক্স এবং ওয়াই মিলেও কিন্তু একটা তল হয়, যেটা 0 0 বিন্দু দিয়ে যায়। ওয়াই এবং জেড দিয়েও একটা তল হয়, এবং যেটা 0 0 বিন্দু দিয়ে যায়। তো আমরা তল পেয়ে গেলাম, তাই তো? এখন জেড এবং এক্স দিয়ে যে তলটা যায় সেটাকে বলা হয় টপ প্লেন। এই যে এখানে টপ প্লেন দেখানো হচ্ছে। ওয়াই এবং এক্স দিয়ে যে তলটা যায় সেটা হচ্ছে ফ্রন্ট প্লেন, আর জেড এবং ওয়াই দিয়ে যেটা যায় সেটা হলো রাইট প্লেন। এখন
এই প্লেন গুলো লক্ষ্য করেন, প্লেন গুলো দেখতে কিন্তু মনে হচ্ছে যে এইটুকু পর্যন্ত একটা প্লেন। আসলে কি তাই? এক্স এবং ওয়াই এর মধ্যে যে প্লেনটা তৈরি হচ্ছে, সে প্লেনটা কি শুধুমাত্র একটা নির্দিষ্ট এলাকার মধ্যে আবদ্ধ? তা তো না। আমি তো বলি নাই যে আমার গ্রাফটা কত বড়, আমি বলতেছি আমার গ্রাফটা বিশাল বড়, অসীম পর্যন্ত বিস্তৃত। তাহলে কি হবে? প্লেনটা বা তলটাও অসীম পর্যন্ত বিস্তৃত হবে, তাই না? তো এখানে যে অংশটুকু দেখানো হচ্ছে, দ্যাট ডাজন্ট মিন যে আপনার প্লেনটুকু হচ্ছে এটুকুর ভিতরে সীমাবদ্ধ। আসলে তা না, এটা জাস্ট একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন দেখানো হচ্ছে। এটা অ্যাকচুয়ালি অনেক বড় করতে পারবেন আপনি চাইলে, ঠিক আছে? কিন্তু সে তল অনুযায়ী থাকবে, তলের সাথেই লেগে থাকবে, জাস্ট বড় ছোট হবে। তো আপনাকে এটাকে আসলে বড় ছোট করার দরকার নাই। এটা জাস্ট আপনাকে দেখাচ্ছে এরকম। আপনাকে এই প্লেন এরকম করে টেনে টেনে বড় করার দরকার নাই। আপনি জাস্ট প্লেন সিলেক্ট করে দিবেন যে আমি এই প্লেনটাতে কাজ করতে চাই। তো এই হলো প্লেনের ব্যাপারটা। শিখলাম আমরা। আশা করি সবাই ক্লিয়ার। আর যদি ক্লিয়ার না হয়ে থাকে তাহলে অবশ্যই প্রশ্ন করবেন। আর ক্লিয়ার হয়ে থাকলেও বলবেন যে আমি ক্লিয়ার হয়েছি। ওকে, এখন স্কেচের ব্যাপারটা আমরা বলবো। স্কেচ তার মানে প্লেন কল করা বা স্কেচ কল করা বা প্লেন নেওয়া, এইটারও তো একটা সিস্টেম থাকতে হবে নাকি? তো এটার সিস্টেমটা হচ্ছে যে আপনাকে স্কেচ কল করতে হবে। আমরা স্কেচ কল করি যে এখন আমরা স্কেচ শুরু করব। আমরা সলিডওয়ার্কসকে জানাই যে আমি একটা স্কেচ শুরু করতেছি। তখন সলিডওয়ার্কস বলবে একটা প্লেন সিলেক্ট করো, তখন আমি প্লেন সিলেক্ট করব। প্লেন সিলেক্ট করার পরে আমরা স্কেচ আঁকাআঁকি করব। করার পরে আমি বলবো যে আমার স্কেচ শেষ হলো, আমি সেটা বলি। তখন কি করে সলিডওয়ার্কস বলে ওকে, তাহলে আমি একটা তোমার নামে স্কেচ প্রোফাইল তৈরি করে রাখি যে তুমি একটা স্কেচ করছো, এবং সেটা সে টাইমলাইনে রেখে দিবে যে আমি একটা স্কেচ তৈরি করছি, সে রেকর্ড রেখে দিল। তাই তো? এটা অনেকটা ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করার মতো ব্যাপার, তাই তো? তো ফার্স্ট টাইম স্কেচ কল করব, প্লেন বলবো যে কোন প্লেনে কাজ করব, তারপরে কাজ করব, কাজ করার পরে বলবো যে আমার স্কেচ করা শেষ, এন্ড স্কেচ। তারপরে বের হয়ে যাব, সে স্কেচটা রেখে দিবে এবং ওই স্কেচটার উপর আমরা পরবর্তীতে কাজ করতে পারবো। ওকে, তো সেই স্কেচ কল করার জন্য আমাকে ফার্স্টে যে স্কেচ কমান্ডটা আছে এটাতে ক্লিক করতে হবে। স্কেচ, যখন আমরা স্কেচে ক্লিক করব, সলিডওয়ার্কস এখন বলতেছে আমাকে, এখানে বলতেছে সলিডওয়ার্কস সবসময় আপনার সাথে কথা বলে, ঠিক আছে? কি দরকার তার, কি সমস্যা তার, সবকিছুই বলে। তো সে বলতেছে সিলেক্ট প্লেন অন হুইচ টু ক্রিয়েট এ স্কেচ। তো এখানে টপ ফ্রন্ট রাইট তিনটা প্লেন সে হাইলাইট করে দেখাচ্ছে যে তোমার কাছে এখন এই তিনটা প্লেন আছে, তুমি এখন কোনটা নিবে? আমি বললাম টপ নিব। টপে আমি জাস্ট একটা ক্লিক করলাম। ফলস্বরূপ কি কি করলো সে, একদম টপ, দেখলেন তো অ্যানিমেশনটা কেমন করে দেখালো? একদম টপ বরাবর সে দেখাচ্ছে। এবং লক্ষ্য করেন ডান পাশের যে ট্রায়াডটা, সেই ট্রায়াডটা এখন ওয়াই ডিরেকশনটাকে দেখাচ্ছে না, এক্স এবং জেড দেখাচ্ছে। দ্যাট মিনস আমি একদম 2D ভিউতে চলে আসছি, 3D ভিউতে না, একদম 2D ভিউটাতে চলে আসছি, যেখানে আমাকে অরিজিনটা দেখাচ্ছে। অবশ্যই অরিজিনটা এক্স ওয়াই জেড তিনটার সাথেই জড়িত, সেহেতু সবগুলো প্লেনেই এই অরিজিনটা এক। সো এটা একটা ব্যাপার, এবং সে আমাকে দেখাচ্ছে যে এরকম হচ্ছে 2D ভিউটা। আমি এখন টপ ভিউতে 2D মোডে আছি। খুবই সিম্পল ব্যাপারটা। ওকে, এখন আমরা স্কেচিং শুরু করব। হ্যাঁ, স্কেচিং এর ব্যাপারটা অনেকটাই অটোক্যাডের মতো, কিন্তু এখানে কিছু ব্যাপার আছে যে জিনিসগুলো আসলে আমাদের মেনে চলতে হবে। আমরা মেনে চলতে হবে বলতে কি, মেনে চলতে হবে বলার থেকে আমি বলবো বেশি সুবিধা, মানে ফ্লেক্সিবিলিটি বেশি এখানে অটোক্যাডের থেকে। ব্যাপারটা হলো এটা যে অটোক্যাডে আমরা অনেক মেপে জোকে একটা প্রোফাইল তৈরি করতাম, রাইট? দেখা যাচ্ছে যে আমি এখানে একটা এরকম করে একটা লাইন নিব, তারপরে এদিকে নিব একটা লাইন, সে লাইনটা কত নিব সেটা আমি লিখে দিতাম, তারপরে অ্যাঙ্গেল লিখে দিতাম, তাই না? সলিডওয়ার্কস এর ক্ষেত্রে তা কিন্তু না। সলিডওয়ার্কস এর ক্ষেত্রে যেটা ব্যাপার সেটা হচ্ছে যে আপনি আপনার শেপটা তৈরি করেন আপনি যেমন চান জিনিসটাকে, ডাইমেনশন পরে, ডাইমেনশনের ব্যাপারটা পরে, আগে আপনি শেপটা তৈরি করেন যে শেপটা আমি এরকম চাচ্ছি। ওকে, তো আপনি লাইন নিলেন, লাইন নিয়ে আপনি লাইনটা ড্র করা শুরু করলেন। আমি জানি না আমি কততে ড্র করতেছি, আমি জাস্ট ড্র করতেছি, ঠিক আছে? সিলেক্ট দিয়ে বের হয়ে গেল, আসলাম, তো ডান। এখন শেপটা তৈরি করা শেষ, আমি কি করব এখন? ডাইমেনশন দেওয়া শুরু করব। তো ডাইমেনশনে যাব, স্মার্ট ডাইমেনশন নামে অপশন আছে, এবং এখানে আমার অটোক্যাডের
যেরকম আমরা ডাইমেনশন দিতাম, সেই ডাইমেনশনটা কি করতো, যেটা অবজেক্ট, সে অবজেক্টের সাথে জড়িত ছিল, তাই না? অবজেক্টটা যে মাপের, ডাইমেনশনটাও সেই মাপের হতো। খুবই নিরীহ একটা ব্যাপার স্যাপার এটা। অটোকেটে ডাইমেনশনটা কোন রকম ঝামেলা করতো না, সে জাস্ট বলতাম যে এখান থেকে এখানে তুমি ডাইমেনশন বের করে দেখাও। কিন্তু সলিডওয়ার্কস এর এই যে স্মার্ট ডাইমেনশনটা, সেটা কিন্তু এত নিরীহ প্রাণী না, সে অ্যাকচুয়ালি ডমিনেট করে। দ্যাট মিনস আমি ডাইমেনশন যত বলবো, সে ওই অবজেক্টটাকে ওই ডাইমেনশনটাতে নিয়ে যাবে, মানে সে চেষ্টা করবে ওই ডাইমেনশনটা যেন প্রতিষ্ঠিত হয়। যেমন এখন 170 দেখাচ্ছে, আমি এখানে একটা ডেমো ডাইমেনশন দিয়ে দিই 200। তো ফার্স্টে যদি সে একটা অন্যরকম কাজ করে, সেটা আমি বলছি কিছুক্ষণ পর, যাই হোক। এখন আমি বলছি যে এখানে 200 দেওয়ার পরে এই জায়গাটাতে আমি দেওয়া আছে 115, রাইট? এটার ডাইমেনশন এখন 115.07। আমি চাচ্ছি যে এটা অ্যাকচুয়ালি 115 হবে না, আমি ক্লিক করে আমি তারপর বললাম 100 হবে। ইনস্ট্যান্টলি সে এই সাইজটা কমাই দিল। দ্যাট মিনস সে ডমিনেট করতেছে এখানে। এবং এখানে আমি বলতেছি অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা 127 পয়েন্ট সামথিং দেওয়া আছে, আমি এখানে বললাম 100 হবে। তাহলে সে ডমিনেট করলো এবং এই শেপটাকে বজায় রাখতে 100 সে কিন্তু করছে, কিন্তু শেপ দেখেন একদমই বদলে গেল, শেপটা একেবারেই আউট অফ দা রেঞ্জ চলে গেল। ঠিক আছে, সো বোঝাই যাচ্ছে জিনিসটা যে সে ডমিনেট করে এই ডাইমেনশনটা। অ্যাকচুয়ালি ডমিনেট করার কারণ হচ্ছে যে আমরা এভাবে আসলে অনেক কিছু তৈরি করি, যে জিনিসগুলো আসলে অনেক কমপ্লেক্স, শেপগুলো অনেক কমপ্লেক্স। তো সেই শেপগুলোকে আমরা শুধুমাত্র এরকম অটোক্যাডের মতো খালি কোন লাইন কত দূর যাচ্ছে এই করতে হবে, ওই করতে হবে, মুভ কমান্ড ইউজ করতে হবে, এরকম করে করে দেখা যাচ্ছে একটা সিম্পল একটা শেপ তৈরি করতে অনেক কষ্ট করতে হচ্ছে। কিন্তু সলিডওয়ার্কসে আমরা খালি রাফলি দাগায় নিই জিনিসটাকে, জাস্ট রাফলি তৈরি করে নিই, তারপরে আমরা ডাইমেনশন দিয়ে দিয়ে ডাইমেনশন নিজেই জিনিসটাকে একটা স্ট্রাকচারে নিয়ে আসে। ইটস লাইক দড়ি দিয়ে বাঁধার মতো, যে আমি জাস্ট ওপর দিয়ে হচ্ছে যে একটা বাক্সের মতো, বাক্সটার উপরে আমি দড়ি দিয়ে দিই, মানে একটা কাপড় ফেলে দিলাম, কাপড় ফেলে দেওয়ার পরে আমি চারপাশ দিয়ে দড়ি দিয়ে সেটাকে তার অবস্থানটা ফিক্স করে দিলাম, কাপড়টা যেন কাপড়টা না নড়ে ওখান থেকে। অনেক সময় আমরা কি করি না, অনেক কিছু প্যাকিং করতে গিয়ে এরকম ধরনের কিছু করি, উপরে ধরে নেন একটা কাপড় ফেলে দিলাম অথবা একটা বস্তা ফেলে দিলাম, চারপাশ দিয়ে আমরা দড়ি দিয়ে বেঁধে দিলাম, তখন কি হলো, ওটা ফিক্সড হয়ে গেল ওই জায়গাতে। এক্স্যাক্টলি জিনিসটা এরকম, যে আমরা আগে শেপটা তৈরি করি, তারপরে ওই শেপটা ওরকম একটা রাফ একটা পজিশনে থাকে, তারপর আমরা এখানে ডাইমেনশন এবং অন্যান্য জিনিসগুলো অ্যাপ্লাই করি। সো এই হচ্ছে ব্যাপারটা। এখন আমি এখানে বাকি যে ডাইমেনশন গুলো আছে সেইগুলো দেবো। যেমন এখানে এটা খুবই ছোট হয়ে আছে, এই জায়গাটাতে আমি 50 আমি এখানে অ্যাপ্লাই করতে চাচ্ছি, 50। এখানে আমি একটা অ্যাঙ্গেল দিতে যাচ্ছি, এটা দরকার নাই। এখানে সে যখন এরর দিচ্ছে, সে তার মানে হচ্ছে এই ডাইমেনশনটা তার দরকার নাই, সে অলরেডি জানে। আচ্ছা, তারপরে আমি এই ডাইমেনশনটা দিতে যাচ্ছি, এটা একটা 150। তারপরে এখন আপনাদের অনেকের মনে প্রশ্ন জাগতেছে না যে আসলে এটা কিভাবে হচ্ছে। আমি স্মার্ট ডাইমেনশনে ক্লিক করে আমি যে কোনো একটা এলিমেন্ট ক্লিক করতেছি এবং বাইরে এনে জাস্ট আরেকটা ক্লিক করতেছি, তারপরে সে এডিট মোডে চলে যাচ্ছে। এখানে আমি এডিট করতে পারতেছি এটাকে 85, 65। এখান থেকে আমি এটার একটা দূরত্ব দিয়ে দিই, এটার দূরত্ব হচ্ছে 200, এবং এখান থেকে আমি একটা দূরত্ব দিয়ে দিই, এটা হচ্ছে 115, 150, 15। দেখা যাচ্ছে যে আমি মোটামুটি একটা শেপ দাঁড় করায় ফেললাম, যেটা সবগুলো ডাইমেনশন আমি দিয়ে দিচ্ছি। সো এইভাবে অ্যাকচুয়ালি এই সলিডওয়ার্কস এর ডাইমেনশনিং এর কাজটা আমরা করি, এবং সলিডওয়ার্কস আমরা শেপ তৈরি করি। আমরা আগে রাফলি জিনিসটা তৈরি করি, তারপরে এরকম করে ডাইমেনশন দিয়ে দিয়ে জিনিসটাকে একটা এক্সাক্ট ভ্যালুতে নিয়ে যায়, এক্সাক্ট একটা শেপে নিয়ে যায়, যে শেপটাকে আমরা পরবর্তীতে কাজে লাগাবো। ওকে, বাকি যে এলিমেন্ট গুলা, এই এলিমেন্ট গুলো তৈরি করা কিন্তু অটোক্যাডের মতোই। যেমন রেক্ট্যাঙ্গেল, আমরা অটোক্যাডে তৈরি করেছি। ফার্স্টে একটা পয়েন্ট, স্টার্টিং পয়েন্ট, একটা এন্ড পয়েন্ট তৈরি হয়ে গেল, এন্ড রেক্ট্যাঙ্গেলটা তৈরি হয়ে গেছে। এখন এখানে আমি জাস্ট ডাইমেনশন অ্যাপ্লাই করছি, যে এখানে ডাইমেনশন হচ্ছে 100 এবং এখানে ডাইমেনশন হচ্ছে 75। সো ভেরি ইজি, জিনিসটা তৈরি হয়ে গেল।
এবং এটাকে আমি পরবর্তীতে কোনো জায়গাতে প্লেসও করতে পারি। সে আমি এইটার সাথে একটা পার্থক্য বলতে চাচ্ছি যে এখান থেকে এটার দূরত্বটা, এটা নির্দিষ্ট দূরত্বে আছে, এটা রেক্ট্যাঙ্গেলটা, এটা এখন অবস্থান বলতেছি। আমি রেক্ট্যাঙ্গেলের আকার বলে দিয়েছি কিন্তু অবস্থান তো বলি নাই, আমি অবস্থান বলছি যে এটা এখান থেকে এত দূর 50, এখান থেকে এটা। লক্ষ্য করবেন যখনই আমি তার অবস্থানটা বলে দিলাম এবং আকারও বলে দিলাম, সে কিন্তু ব্লু থেকে ব্ল্যাক হয়ে গেল। রেক্ট্যাঙ্গেলটা আগে ব্লু ছিল, তারপরে সে ব্ল্যাক হয়ে গেল। কেন এরকম ব্লু থেকে ব্ল্যাক হলো? কারণ সে তার ডেফিনেশন পেয়ে গেছে। ডেফিনেশন একটা জিওমেট্রি তার অরিজিনের সাপেক্ষে একটা ডেফিনেশন পেয়ে গেছে যে সে তার আকারটা কি এবং তার অবস্থানটা কোথায়। এই দুটো জিনিস একটা জিওমেট্রিকে ডিফাইন করতে হলে দুটো জিনিসই দরকার হয়। এটা আপনারা যারা ম্যাথমেটিক্সে পড়াশোনা করেছেন অথবা ফিজিক্সে পড়াশোনা করেছেন অনেকেই জানেন যে একটা জিওমেট্রিকে ডিফাইন করতে হলে দুটো জিনিস বলতে হয়। একটা জিনিস হচ্ছে তার আকার, সাইজ, আর সেকেন্ড কি তার লোকেশন, অবস্থান। তো আমি কি করলাম, রেক্ট্যাঙ্গেলটার আকার বলে দিলাম যে এটা হচ্ছে আকার, লেংথ এবং উইডথ বলে দিলাম, এবং তার অবস্থান হচ্ছে এই যে অরিজিন থেকে অথবা অরিজিনের সাপেক্ষে যেটা একদম ডিফাইন, যেমন এই শেপটা হচ্ছে অরিজিনের সাপেক্ষে ডিফাইন্ড, তাই তো? এই শেপটা যেহেতু এই অরিজিনের সাপেক্ষে ডিফাইন, তাহলে এটার সাপেক্ষে এটাকে ডিফাইন করলে এটা ডিফাইন হয়ে যাচ্ছে, ডেফিনেশন পেয়ে যাচ্ছে। সো খুবই সিম্পল, জিনিসটা বোঝা যাচ্ছে আশা করি। এটা হলো ডেফিনেশন দেওয়া। যত ব্ল্যাক হবে সলিড ওয়ার্কস এর কোনো কিছু, যে জিনিসগুলো ব্ল্যাক, যেসব এলিমেন্ট ব্ল্যাক, সেই এলিমেন্ট গুলা তার ডেফিনেশন পেয়ে গেছে। আর যেসব এলিমেন্ট হচ্ছে ব্লু, সেই এলিমেন্ট গুলা এখনো তার ডেফিনেশন পায় নাই। যেমন আমি যখন আমি পিছনে ফিরে যাই, আমি যখন এটার হাইটটা দিলাম, তখন লক্ষ্য করেন যে এটার যে উপরের যে যে দুটো বাহু, এই দুটো বাহু কিন্তু তার ডেফিনেশন পেয়ে গেছে যে সে এরকম একটা অবস্থানে থাকবে। কিন্তু এই পাশে দুটো বাহু কিন্তু ব্লু, কারণ তারা তাদের আকার পেয়েছে কিন্তু লোকেশন পায় নাই। রেক্ট্যাঙ্গেলটা এখনো ডানে বামে মুভ করানো যাচ্ছে। সো আমি যদি এখন তাকে একটা অবস্থান দিয়ে দিই যে তোমার অবস্থানটা আসলে এরকম জায়গাতে, মানে তার ডাইমেনশন দিয়ে দিলাম, সে একটু ভালো করে ডাইমেনশনটা দিই। তখন সে কি করলো, তাকে আমি আর চাইলেও মুভ করাতে পারতেছি না এবং সে ফিক্সড, সে ডিফাইন্ড, কারণ তাকে আমি 100 এরকম ডাইমেনশন ডিফাইন করে দিয়েছি। তো এটা একটা বড় ব্যাপার আসলে, ফুললি ডিফাইন, এটাকে বলে ফুললি ডিফাইন জিওমেট্রি। ওকে, তো এটা হলো ব্যাপার। এখানে লেখা আছে নিচে ফুললি ডিফাইন্ড, মানে জিনিসটা এখানে যত জিওমেট্রি আছে সবকিছুই ডেফিনেশন দেওয়া হয়েছে। আচ্ছা, এখন সার্কেল, সার্কেলটা কিভাবে তৈরি করে? জাস্ট অটোক্যাডের মতোই সেন্টার এবং বাইরে এরকম করে একটা পেরিমিটার আমরা দেখাই দিব, এটা হচ্ছে সার্কেল। সার্কেলের আমরা যদি ডাইমেনশন দিই কি হবে, সার্কেলটা এখন ব্লু কারণ সার্কেলের সাইজ এবং লোকেশন কিছুই আমি দিইনি, আমি দিলাম 150, এবং সার্কেলটার আমি পজিশন এখান থেকে বুঝালাম যে এটা এখান থেকে 120 এবং এখান থেকে এটা 50। সার্কেলটাও দেখা যাচ্ছে ডিফাইন হয়ে গেল। সার্কেলটার সাথে কিন্তু অরিজিনের কোনো সম্পর্ক এখন আমি দিই নাই, কিন্তু অরিজিনের সাপেক্ষে এই অবজেক্টটা ডিফাইন্ড এবং এটার সাপেক্ষে এই অবজেক্টটা ডিফাইন্ড এবং এটার সাপেক্ষে দেখা যাচ্ছে সার্কেলটা ডিফাইন্ড। সো সার্কেলটা এইভাবেই অরিজিনটার সাথে সম্পর্কবদ্ধ। ওকে, সো এটা একটা ব্যাপার। তো এইভাবে অ্যাকচুয়ালি আমরা স্কেচিং গুলা মেইনলি করব, লাইন, রেক্ট্যাঙ্গল, সার্কেল এসব ইউজ করে, অনেক সময় আর্ক ইউজ করি, অনেক সময় পলিগন। পলিগনটা কিভাবে কাজ করে, পলিগনে ক্লিক করব, এখানে আসলে বহুভুজ, পলিগন মানে বহুভুজ। আমরা এখানে দিব যে কত ভুজ বা কত বাহু লাগবে, এখানে ষড়ভুজ 6 দেওয়া আছে, আমি যদি এখানে 8 দিয়ে দিই তাহলে অষ্টভুজ হবে। এবং এখানে খুবই সহজে বাইরে একটা ক্লিক করলাম, পেরিমিটার ক্লিক করলাম, একটা বহুভুজ তৈরি হয়ে গেল যার প্রত্যেকটা বাহু সমান, একটার সাথে আর একটা বহুভুজের বাহু সমান এবং তাদের ভিতরের কোণগুলাও সমান। সো বহুভুজটা তৈরি হয়ে গেল। আমি এখন চাইলে বহুভুজটা যে আকৃতিতে বানালাম এক্স্যাক্টলি তো আর সে আকৃতিতে থাকবে না, আমি যদি ডাইমেনশন অ্যাপ্লাই করি, অথবা যদি আমি চাই যে সে আকৃতিতে রাখতে সেটাও পারবো, ডিপেন্ড করতেছে আমি এখানে কত ভ্যালু বসাচ্ছি। সো স্মার্ট ডাইমেনশন খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার।
আমি এখানে ডাইমেনশন বসাচ্ছি এবং এখানে আমি আর পজিশন দিতে পারবো। যাই হোক, আমরা সেসবে না যাই। অটোক্যাডেও ফিলেট নামে একটা অপশন আছে, ফিলেট অটোক্যাড, সরি সলিডওয়ার্কসেও ফিলেট নামে অপশন আছে, যেমন অটোক্যাডে দেখিয়েছি। এখানে এই যে ফিলেট, এখানে আমরা আমি আপনাদেরকে ফিলেটের ব্যাপারে অলরেডি বুঝিয়েছি, ফিলেটের মানে কিভাবে কাজ করে ফিলেটটা। সো আমি আর বিস্তারিত বলতেছি না। এখানে রেডিয়াস, ফিলেট রেডিয়াস আপনি দিয়ে দিতে পারবেন, এখানেও ফিলেট রেডিয়াস দেওয়া যায় এবং এখানে আপনি সিলেক্ট করে দিবেন যে আমি এই এজটা ফিলেট করতে চাচ্ছি। সো সে ফিলেট করে দিল। এক্স্যাক্টলি সেম ভাবে অটোক্যাডের মতো এখানেও চ্যামফার করা যায়। চ্যামফার এর জন্য আমি এখানে দিচ্ছি ডিস্টেন্স চ্যামফার। আমি বলতেছি ইকুয়াল ডিস্টেন্স, দ্যাট মিনস এখান থেকে ইকুয়ালি দুইটাই সমান দূরত্বে কেটে জয়েন করে দেওয়া হবে। তো 10, আমি বলতেছি ইকুয়াল 10। তো আমি এখানে দুটো জয়েন করে দিলাম, ক্লিক করে দিলাম, তারা 10 করে নিয়ে কেটে অটোমেটিক্যালি একটা চ্যামফার তৈরি করে দিচ্ছে। যারা ফিলেট এবং চ্যামফার মিস করে গেছেন গত দিনের ক্লাসগুলো দেখবেন, প্রবাবলি আমি সেকেন্ড ক্লাসে বুঝেছিলাম এটা ফিলেট এবং চ্যামফারের ব্যাপারটা। সো সেকেন্ড ক্লাসটা আপনারা অবশ্যই চেক করবেন যে অটোক্যাডে আমি কি বলেছি ফিলেট এবং চ্যামফারের ব্যাপারে। এটা গেল ফিলেট এবং চ্যামফার। এছাড়া এখানে আর কিছু অপশন আছে, যেমন হচ্ছে অফসেটটা এক্স্যাক্টলি অটোক্যাডের মতোই। এটাও অ্যাকচুয়ালি বেশিরভাগ জিনিসই স্কেচিং নিয়ে অটোক্যাডের মতোই। এটা হচ্ছে সমান্তরাল লাইন তৈরি করে। আমি যদি চাই, যদি এই লাইনটা সমান্তরাল একটা লাইন তৈরি করতে চাই সেরকম, সো এখানে 10 দূরত্বে একটা সমান্তরাল লাইন তৈরি করলো। এখানে একটা মজার জিনিস আছে সলিডওয়ার্কসে, সেটা হচ্ছে যে আপনি যদি চান যে এখানে অনেকগুলো এলিমেন্ট আছে যুক্ত হবে, তাই না, একটার সাথে একটা যুক্ত, কিন্তু অনেকগুলো এলিমেন্ট আমাকে অফসেট করতে হলে অনেকগুলো একসাথে ক্লিক করতে হচ্ছে, তাই না। তো আপনি যদি চান যে সবগুলা একটা ক্লিকে সবগুলা কানেক্টেড, যতগুলো কানেক্টেড আছে সবগুলো একসাথে সিলেক্ট হয়ে একটা অফসেট হবে, সেটা আপনি করতে পারেন। সেটাকে বলা হয়, এখানে একটা অপশন আছে সিলেক্ট চেইন। এটাতে ক্লিক করলে, যে আপনি এখানে ক্লিক করেন, দেখেন সবগুলা সে একসাথে চেইন রিঅ্যাকশনের মতো সবগুলা সে সিলেক্ট করে সবগুলাকে একসাথে অফসেট করতেছে। এবং এখানে অফসেটের ডিসটেন্স যদি আপনি দিয়ে দেন, যেরকম করে আমরা অটোক্যাডে দিয়েছি, 5 দিলাম, এন্টার, এখানে এই শেপটা চলে আসছে অফসেটেড, সমান্তরাল। সুন্দর জিনিসটা। এবং এখানেও ট্রিম আছে, ট্রিমটাও অটোক্যাডের মতোই, কিন্তু এখানে ট্রিমে আপনাকে কোনো কিছু সিলেক্ট করতে হবে না। সে আমি এখানে একটা আলাদা একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করি, একটু রেক্ট্যাঙ্গেলের ডাইমেনশন আমি দিচ্ছি না। তো আমি এখানে ট্রিমে ক্লিক করলাম, ট্রিমে ক্লিক করে এখানে পাওয়ার ট্রিম অপশনটাই আমরা বেশি ইউজ করব শুরুতে। আমরা অ্যাডভান্স আরো কিছু ট্রিম আছে, এগুলো ইউজ করব না আপাতত। তো পাওয়ার ট্রিম দিয়ে আমি এখন যদি ক্লিক করে ড্র্যাগ করে মাউসটাকে নিয়ে যাই ভিতরের দিকে, দেখা যাচ্ছে সে সাপেক্ষ রেখে, যেমন এই অবজেক্টটাকে সাপেক্ষ রেখে এই অবজেক্ট দুটার ভিতরের যে অংশগুলো সেগুলোকে কেটে দিচ্ছে, জাস্ট লাইক অটোক্যাড। হ্যাঁ, এটা হলো ট্রিমের কাজ। পরবর্তীতে আমি দেখা যাচ্ছে যে এখানে যদি আবার চাই যে সিলেক্ট চেইন না করে, সরি, আমি যদি চাই যে ভিতরে একটা অফসেট হোক, তৈরি হয়ে গেল। আবার যদি ট্রিম করতে চাই, সুন্দর, এরকম করে ট্রিম করে অফসেট করে অনেক কাজ করা যায় ভিতরের। তো এই হচ্ছে ট্রিমের কাজ। সো বেশিরভাগ জিনিসই আপনারা দেখতে পাচ্ছেন অটোক্যাডের মতোই। এরপরে আসছে মিরর। মিরর কিভাবে কাজ করে, আমরা একটা মিরর লাইন নিব, এটা হচ্ছে মিরর লাইন, যে লাইন বরাবর মিররটা হবে, এবং এখানে আমরা একটা ত্রিভুজ তৈরি করি। এখন আমরা চাচ্ছি যে এই ত্রিভুজটা থেকে এটা, এই লাইনটার যে দূরত্ব সব জায়গা থেকে, এই লাইনটার সাথে এই লাইনটার যে দূরত্ব, এই লাইনের সাথে এই লাইনের যে দূরত্ব, সবগুলো ঠিক রেখে এই পাশে এক্স্যাক্টলি সেম একটা ত্রিভুজ তৈরি হবে। তাহলে আমরা মিরর অ্যাপ্লাই করবো, এবং মিররের এখানে আমরা ফার্স্টে এখানে হচ্ছে এলিমেন্টস টু মিরর, যে এলিমেন্ট গুলো আমরা মিরর করতে যাচ্ছি, এবং মিরর অ্যাবাউট, সেক্ষেত্রে যে লাইন, যে লাইনটা আমরা সিলেক্ট করতে যাচ্ছি সেটা চেক করে দিলাম, সে সুন্দরভাবে তৈরি করে দিল। তো এটা হচ্ছে মিররের কাজ। তো আশা করি আমরা বুঝতে পারলাম যে আসলে কিভাবে আসলে অটোক্যাডে আমরা স্কেচিং এর কাজগুলো করতে পারি এবং ডাইমেনশন অ্যাপ্লাই করতে পারি। খুবই ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে। ফুললি ডিফাইন জিওমেট্রি বা এই ধরনের কাজগুলো করা এবং স্কেচিং করে করে ডাইমেনশন দিয়ে কাজগুলো তৈরি করা খুবই ইম্পর্টেন্ট। এবং
আশা করি আপনারা সলিডওয়ার্কসটা ইনস্টল করে এই জিনিসগুলো একটু প্র্যাকটিস করবেন, শিখবেন কিভাবে কাজ করে এই জিনিসগুলা, এবং পরবর্তীতে আমরা যদি আপনারা এই জিনিসটাতে ইমপ্রুভ করতে পারেন তাহলে সামনের দিনে যে 3D ক্লাসটা আছে সেটা আপনাদের জন্য আরো বোধগম্য হবে, এবং আপনারা খুব স্কেচিং এ ভালো করতে পারলে 3D তেও খুব তাড়াতাড়ি ইমপ্রুভ করতে পারবেন, কারণ স্কেচিং ছাড়া 3D করা হয় না। আগে স্কেচিং করা হয়, তারপরে 3D করা হয় বা 3D ফিচার অ্যাপ্লাই করা হয়। সো এটাকে একদমই অবহেলা করা যাবে না, স্কেচিংটা শিখতে হবে এবং খুব প্র্যাকটিস করতে হবে। তো আজকে এই পর্যন্তই। আমরা চলে যাব এখন আমাদের হোস্টের কাছে। হোস্ট। অসংখ্য ধন্যবাদ জনাব মশিউর রাশিদ স্যারকে এত সুন্দর করে আজকে টপিকটি প্রেজেন্ট করার জন্য। এবার আমরা সরাসরি প্রশ্ন উত্তর পর্বে চলে যাচ্ছি। আপনাদের কোনো প্রশ্ন থাকলে এখন চ্যাট বক্সে করতে পারবেন, আর আপনাদের হ্যান্ড রেজ করেও আপনাদের প্রবলেমটা বলতে পারবেন। আমাদের কাছে একটা প্রশ্ন এসেছে আজকে রিলেটেড। ইয়েস। জোয়েল আহমেদ লিখেছেন, স্যার স্মার্ট ডাইমেনশনটা কি শুধু স্কেচেই অ্যাপ্লিকেবল? স্মার্ট ডাইমেনশনটা আমি যদি একটু হায়ার লেভেলে বলি তাহলে শুধুমাত্র স্কেচে না, এটা আমরা এটা এক ধরনের মডেলিং টেকনিক আছে যেটাতে আসলে 3D ফিচারের ক্ষেত্রে স্মার্ট ডাইমেনশনটা অ্যাভেলেবল, মানে অ্যাপ্লিকেবল, কিন্তু সেটা খুবই হায়ার একটা স্টেজ, সেটাকে আমরা বলি সিনক্রোনাস মডেলিং। হ্যাঁ, এটা একটা হায়ার টার্ম বললাম, আপনাদের এখনই এটা নিয়ে কাজ করার দরকার নেই, বাট এটাকে হায়ার, যে ওই ক্ষেত্রে এটা আমরা স্মার্ট ডাইমেনশন ইউজ করি, কিন্তু তাছাড়া এটা বেশিরভাগ ক্ষেত্রে 2D টাতেই বেশি ইউজ হয়, 3D তে তেমন বেশি আমরা ডিরেক্টলি ইউজ করি না, এডিট করে করে ইউজ করি। আর সিনক্রোনাস মডেলিং যখন করি তখন সেটা ডিফারেন্ট, সেটা নিয়ে এখনই কাজ করতে হবে না আপনাদের, আপাতত আমি নিরুৎসাহিত করবো এটা নিয়ে এখন কাজ না করার। তারপরে নেক্সট। এমডি ইসরাফিল লিখেছেন, which is best for simulation SolidWorks, console or NSYS? অ্যানসিস, উনি অ্যানসিস লিখতে চেয়েছেন, ANSYS, এটা লেখেন নাই। সত্যি কথা বলতে আমি হচ্ছি একজন ডিজাইন অ্যান্ড ম্যানুফ্যাকচারিং এর ইঞ্জিনিয়ার। অ্যাকচুয়ালি আমি ডিজাইন অ্যান্ড সিমুলেশন না, সিমুলেশনটা টোটালি ডিফারেন্ট একটা ফিল্ড। তো আমার কাজ হচ্ছে একটা শেপ ডিজাইন করা এবং সেটাকে ম্যানুফ্যাকচারের জন্য তৈরি করা এবং সেই সাথে ম্যানুফ্যাকচারে পাঠানো। তো এটার উপরে আমি মেইনলি স্পেশালিস্ট। সিমুলেশন নিয়ে আমার স্পেশালিটি খুবই কম, খুবই বেসিক লেভেলের কাজ করেছি জীবনে। সো এটা আমি এক্স্যাক্টলি আপনাকে বলতে পারবো না, তবে একটা জিনিস আমি বলবো যে আপনি যদি বিগিনার হয়ে থাকেন, একদমই সিমুলেশনে যদি বিগিনার হয়ে থাকেন, তাহলে আপনাকে উচিত অ্যানসিস দিয়ে কাজটা শুরু করা। অ্যানসিস এর অনেক রিসোর্স আছে এবং অ্যানসিসটা খুবই ভালো সিমুলেশনের জন্য। পরবর্তীতে কনসোল, হাইপারওয়ার্কস, হাইপারমেশ, তারপরে পিটিসির কিছু সফটওয়্যার আছে, সেই সফটওয়্যার গুলোতে আপনারা সুইচ করতে পারেন। ডাসল্টের অনেক সফটওয়্যার আছে, ইনফ্যাক্ট এগুলোতে সুইচ করতে পারেন। অটোডেস্কেরও সফটওয়্যার আছে অনেক, ইউ ক্যান সুইচ ইন এনিথিং। তো তারপরে নেক্সট। রায়হান চৌধুরী লিখেছেন, হোয়াট ইজ মেজর ডিফারেন্স বিটুইন অটোক্যাড অ্যান্ড সলিডওয়ার্কস? অটোক্যাড অ্যাকচুয়ালি 2D ড্রাফটিং বা 2D ড্রয়িং তৈরি করার জন্য এবং মেইনলি 2D ডিজাইনের জন্য। 2D শুনে এটাকে আন্ডারএস্টিমেট করার দরকার নাই, 2D ডিজাইন দিয়ে এখন দুনিয়ার অনেক মেগা প্রজেক্ট হয়, তো 2D শুনে এটাকে আন্ডারএস্টিমেট করার দরকার নেই। এটা হলো মেইনলি অটোক্যাডের ব্যাপার, যে 2D এর ক্ষেত্রে এটা ভালো, এবং 3D ম্যানুফ্যাকচারিং বা এটাকে বলা হয় হচ্ছে, এটা একটা টার্ম আছে, টার্মটা আমি ভুলে গেছি, যাই হোক মেইনলি এটা ডিজিটাল ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে ইউজ হয়। সলিডওয়ার্কসটা ডিরেক্ট ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে, সলিডওয়ার্কসে যে ডাটাটা তৈরি হচ্ছে আমি ডিরেক্ট সিএনসি মেশিন 3D প্রিন্টারে ইনপুট দিতে পারি, এবং এই ধরনের কাজগুলোতে সলিডওয়ার্কসটা খুব পপুলার। এছাড়াও পাইপিং, রাউটিং এই ধরনের কাজের ক্ষেত্রে সলিডওয়ার্কসে অনেক কাজ হয়, ফ্রেম টাইপের ডিজাইন তৈরি করতে সলিডওয়ার্কস। সো এটাই হলো ডিফারেন্স, জাস্ট 2D ডায়াগ্রাম জাতীয় যেসব ডিজাইন, এসব ডিজাইনের জন্য অটোক্যাড বেস্ট। আর 3D মডেলিং এবং সেই সাথে পাইপিং, স্ট্রাকচারাল বিভিন্ন রকম যেসব ডিজাইন আছে, এই ধরনের ডিজাইন তৈরি করার ক্ষেত্রে, অ্যাসেম্বলি ডিজাইন তৈরি করার ক্ষেত্রে সলিডওয়ার্কস বেস্ট। তো এটা আর একটা পার্থক্য তো আমি বললামই, যে অটোক্যাড হচ্ছে নন প্যারামেট্রিক সফটওয়্যার আর সলিডওয়ার্কসটা হচ্ছে প্যারামেট্রিক সফটওয়্যার। যদিও অটোক্যাডকে পুরোপুরি নন প্যারামেট্রিক বলা যায় না, তাও আসলে অটোক্যাডটা নন প্যারামেট্রিক হিসাবে আমি মনে করি। আর
সলিডওয়ার্কসটা তো দেখতেই পাচ্ছেন যে আমরা খুব সহজে চেঞ্জ করতে পারি। সো এটাই আর কি পার্থক্য। নেক্সট। আচ্ছা, আশিকুজ্জামান লিখেছেন সলিডওয়ার্কস ইনস্টলটা দেখিয়ে দিলে ভালো হতো। সরি অ্যাবাউট দ্যাট। আমি প্রথম দিন থেকে এই ব্যাপারে সরি বলে আসছি। এটা আপনারা ইউটিউব দেখে শিখে নেবেন, অথবা আপনাদেরকে যে লিংক প্রোভাইড করা হচ্ছে ওই লিংকের ভিতরেও আর কি সলিডওয়ার্কস ইনস্টলেশন গাইড আছে। ইনস্টলেশন গাইডটা একটু পড়লেই আপনি ইনস্টল করতে পারবেন। এটা কঠিন কিছুই না, জাস্ট খালি একটু জাস্ট রিড দিবেন জিনিসটাকে। নোটপ্যাড আছে ওখানে ইনস্টলেশন গাইডের ভিতরে, নোটপ্যাডটা পড়লেই বুঝতে পারবেন যে কিভাবে ইনস্টল করতে হবে। থ্যাংক ইউ। নেক্সট। মোহাম্মদ মাহফুজুল হক লিখেছেন আসসালামু আলাইকুম স্যার, উইথ সফটওয়্যার ইজ fruitful more to work with manufacturing jobs in our country, SolidWorks or Fusion 360? অ্যাকচুয়ালি ফিউশন 360 সফটওয়্যারটা টোটালি ক্লাউড বেসড। ফিউশন 360 ও সলিডওয়ার্কস এর মতো, কিন্তু ফিউশন 360 টোটালি ক্লাউড বেসড এবং আমাদের দেশে এই সফটওয়্যারটা এখনো নতুন। সো আমি বলবো না যে টোটালি আপনি এই সফটওয়্যারটা ফলো করেন, বাট আমি বলবো যে আপনি একটু এক্সপ্লোর করেন। দুটো সফটওয়্যার প্রায় একই রকম, কিন্তু কিছু কিছু দিক থেকে দুটো একটু ডিফারেন্ট। যেমন সলিডওয়ার্কস এর পুরো প্ল্যাটফর্মটা আপনার পিসি থেকে চলছে, আর ফিউশন 360 টোটালের কিছু অংশ ক্লাউডে চলে, কিছু অংশ পিসিতে চলে। সো দেয়ার ইজ সাম ডিফারেন্স। আবার ফিউশন 360 খুব জলদি আপডেট হয় এবং সেই আপডেটটা আপনার যে কোনো কনফিগারেশনে পিসি সেটা নিতে পারে। সলিডওয়ার্কস এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের যেসব 2020 ভার্সন, এটা আমি নিজেই আমার পিসিতে চালাতে পারি না। আমি চালাচ্ছি 2016 থেকে 2018 এই পর্যন্ত আমি চালাইতে পারি আমার পিসির যে কনফিগারেশন। সো আলটিমেটলি এইসব কিছু ব্যাপার বিবেচনা করতে হবে। সলিডওয়ার্কস এ কিছু অ্যাডভান্স ফিচার আছে যেগুলো আবার ফিউশনে নাই। ফিউশনে কিছু অ্যাডভান্স ফিচার আছে যেমন হচ্ছে ফর্ম এবং অন্যান্য, এই ফিচারগুলো আবার সলিডওয়ার্কস এ নেই। সো আপনাকে এটা একটু এক্সপ্লোর করে নিজে খুঁজতে হবে যে আপনি আসলে কি ধরনের ফিল্ডে কাজ করতে চান, আপনার জন্য কোনটা স্যুট করে, আপনার কাছে কোনটা ভালো লাগে। এটা নেক্সট। আর তেমন কারোর কোনো কোশ্চিন না, আপনাদের কোশ্চিন থাকলে করতে পারেন। অবশ্যই। নাই। আমাদের এই ফিচারে মানে ট্রেনিং এ আমরা নেক্সট 3D নিয়ে কাজ করব, এবং এটা ছাড়াও আমরা লাস্টের দিন হচ্ছে অ্যাসেম্বলি ডিজাইনের ব্যাপারে একটু শিখবো যে আসলে অ্যাসেম্বলি ডিজাইনটা কিভাবে হয়। হ্যাঁ, এই জিনিসগুলোর ব্যাপারে জানা থাকা ভালো। ইলেকট্রিক্যালদের জন্য এটা খুবই জানা থাকা দরকার, কারণ আপনারা হয়তোবা ডিরেক্টলি সারাদিন ধরে সলিডওয়ার্কসে কাজ করবেন না, কিন্তু আপনার কলিগ ধরেন মেকানিক্যালের, তাকে তার সাথে আপনার কমিউনিকেট করতে হলে আপনাকে কিন্তু সলিডওয়ার্কসে কমিউনিকেট করতে হবেই। এটা করতে হয়, মাস্ট। আচ্ছা, একজন কোশ্চেন করে তারপরে আইহাম নেক্সট। চৌধুরী, in case of electrical house wiring or substation design, which one is feasible, AutoCAD or অটোক্যাড। SolidWorks? অটোক্যাড। চৌধুরী ফারজানা সান্ত্বনা লিখেছেন রোভার টাইপ রোবট কিভাবে ডিজাইন করে একটু শেখা সেটাও শিখাই দিলে দেখালে অত ভালো হতো এই টাইপের কিছু বলছে। রোভার, এটা আসলে ইটস এ ভেরি হিউজ প্রসেস। হ্যাঁ, একটা ডিজাইন আপনি যেটা জিজ্ঞেস করতেছেন এটা অ্যাকচুয়ালি মেশিন ডিজাইন টাইপের কাজ। ঠিক আছে, একটা রোভার ডিজাইন করতে গেলে কি কি করতে হবে, তো এটা অনেক বিশাল একটা প্রসেস। এটা অ্যাকচুয়ালি একটা কোর্সের ভিতরে আপনাকে বোঝানো সম্ভব না। আমি সাজেস্ট করবো আপনি সলিডওয়ার্কস এর বেসিকটা তো এই কোর্সে শিখবেন, এবং এরপরে আপনি বিভিন্ন রকম টিম আছে, টিমগুলা কোনো একটা টিমের সাথে যুক্ত হতে পারেন যারা হচ্ছে রোভারের কাজ করে। এভাবেই শিখি আমরা অ্যাকচুয়ালি, আমি নিজেও এভাবেই কাজ শিখছি অ্যাকচুয়ালি। আপনি ডিরেক্টলি কোর্স করে শিখতে পারবেন না যে আসলে টোটালি একটা গাড়ি বা একটা রোভার কিভাবে তৈরি করা হয়। আপনাকে কোর্স করে এটা কেউ শিখাতে পারবে না, কারণ সেই কোর্সের লেন্থ ধরে নেন 2 মাস হয়ে যাবে। ঠিক আছে, তো আলটিমেটলি এটা এক্সপিরিয়েন্সের ব্যাপার। আপনাকে অবশ্যই ওরকম ফিল্ডে থেকে দেখে দেখে শিখতে হবে, সবকিছু কোর্সের ভিতরে আনা সম্ভব না। এটা একটা ব্যাপার। তো ধন্যবাদ। নেক্সট। মোহাম্মদ মাহফুজুল হক মাহফুজুল হক লিখেছেন এনি সাজেশনস ফর সলিডওয়ার্কস ট্রেনিং সেন্টার ইন বিডি, প্লিজ সাজেস্ট সাম অফ দেম। আম, এটা তো ডিরেক্টলি আমি বলতে পারি না, এটা অ্যাকচুয়ালি বলা ঠিক হবে না। তবে আমি বলবো যে সব ট্রেনিং সেন্টারে সার্টিফাইড ট্রেনাররা শেখায়, সেসব ট্রেনিং সেন্টারে অ্যাকচুয়ালি শেখানো মানে শিখতে যাওয়া উচিত।
আপনি এমন কোনো ট্রেনিং সেন্টারে কখনো শিখতে যাবেন না যেখানে আপনার ট্রেনার অটোক্যাড বা সলিডওয়ার্কস এর একদম ডিরেক্টলি সার্টিফাইড, নট লাইক কোনো ট্রেনিং সেন্টার থেকে সার্টিফাইড, একদম ডিরেক্ট ডাসল্ট বা অটোডেস্ক থেকে সার্টিফাইড এরকম ট্রেনার আছে যেখানে, সেখানেই শিখবেন। এটাই একটা একমাত্র উপায় আমি বলতে পারি। যেখানে দেখবেন সেখানেই শিখতে শুরু করতে পারেন, কোনো সমস্যা নেই। কোনো ওখানে কোনো আমি দ্বিমত কোনো মানে কোনো সন্দেহ রাখার দরকার নেই যে এখানে আসলে কোনো সমস্যা আছে। নেক্সট। সালমান সাইদ লিখেছেন, ক্যান আই ডু ফ্রিল্যান্সিং লার্নিং সলিডওয়ার্কস? ইয়েস ইয়েস, অবশ্যই। এটা তো অনেক সলিডওয়ার্কস, মেকানিক্যাল ডিজাইন এবং 3D মডেলিং এর জন্য মানে ফ্রিল্যান্সিং এর অনেক খাত, মানে বিশাল বড় একটা মার্কেটই আছে এটার জন্য। সো অবশ্যই পারবেন, পারবেন না কেন, অবশ্যই খুব ভালোভাবে শিখে আপনি ফ্রিল্যান্সিং এ জয়েন করতে পারেন। এবং সেখানেও যদি আবার আলাদা স্কিল দরকার, সলিডওয়ার্কস ছাড়াও ফ্রিল্যান্সিং এর জন্য আবার আলাদা কিছু ব্যাপার দরকার, সেই জিনিসগুলো ক্যাচ করতে হবে। আমি নিজেও যদিও খুব বেশি জানি না ফ্রিল্যান্সিং এর ব্যাপারে, আমি ফ্রিল্যান্সিং করি না, পছন্দ করি না অ্যাকচুয়ালি। তো এই একটা ব্যাপার, অবশ্যই করতে পারবেন সলিডওয়ার্কস শিখে ফ্রিল্যান্সিং। নেক্সট। এমডি ইসরাফিল লিখেছেন, আই এম ভেরি ইন্টারেস্টেড অ্যাবাউট সলিডওয়ার্ক, হাউ ক্যান আই বিকাম আ সলিডওয়ার্ক এক্সপার্ট, বাট আই হ্যাভ ফেসড সাম বেসিক প্রবলেম স্কেচিং অ্যান্ড ডাইমেনশন। প্র্যাকটিস, 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 প্রচুর প্র্যাকটিস করতে হবে। নিজের ভুল কোথায় হচ্ছে সেটা বুঝতে হবে, ইজিয়ার ওয়ে গুলো খুঁজে বের করতে হবে যে আমার আসলে এটার থেকে এই ওয়েটা ইজিয়ার, এই ওয়েটার থেকে এত বেশি লেংদি ভাবে করার দরকার নেই, আমার এটা একটু কম আহ পরিশ্রম করে আমি করতে পারি। সেসব ইজি ওয়ে গুলো খুঁজে বের করতে হবে এবং ডিজাইনকে দেখতে হবে। সবচেয়ে বড় কথা, মেশিন বুঝতে হবে, মেশিনের মেকানিজম বুঝতে হবে, মেশিন কিভাবে কাজ করে, মেশিন তৈরি হয় কিভাবে, সেই জিনিসগুলো ডিজাইন সফটওয়্যারে আমরা আনি, সেটা কনসিডারেশনে রাখি, সেভাবে আমরা কাজ করি। সো অনেক কিছু আছে যে জিনিসগুলো আসলে ফেস করে করে আপনি একটা এক্সপার্ট মেকানিক্যাল ডিজাইনার হতে পারবেন। তবে একবারে তো মানে হয়ে যাওয়া যায় না, আপনাকে অভিজ্ঞতার মাধ্যমে এটা হতে হবে এক্সপার্ট যদি হতে চান। আর যদি অ্যাসোসিয়েট হতে চান, অবশ্যই আমি যে কোর্স কন্টেন্ট গুলো ফলো করছি, মানে আপনাদেরকে শিখাচ্ছি, অবশ্যই অ্যাসোসিয়েট লেভেলের জন্য এটুকুই যথেষ্ট। এগুলোকে বারবার বারবার আপনি প্র্যাকটিস করবেন, কিন্তু এক্সপার্ট হতে হলে আপনাকে আরো অনেক কিছু করতে হবে, যেটা অ্যাকচুয়ালি সফটওয়্যার শেখারও বাহিরে। এরপর নেক্সট। এমডি ইসরাফিল আরো লিখেছেন, সে সামথিং অ্যাবাউট সিএসডব্লিউ সার্টিফিকেশন। সার্টিফিকেশন, এটা অনেক মজার একটা টপিক। সিএসডব্লিউ মানে হচ্ছে সার্টিফাইড সলিডওয়ার্কস অ্যাসোসিয়েট, যেটা অ্যাকচুয়ালি সলিডওয়ার্কস বা ডাসল্ট সিস্টেমস থেকে দেওয়া হয় সার্টিফিকেশন একটা। এবং এটা শুধুমাত্র তারাই পাশ করে যারা সলিডওয়ার্কস এর অ্যাসোসিয়েট লেভেলের যে স্কিল গুলো দরকার, স্কিল সেট গুলো দরকার, সেই স্কিল সেট গুলা তারা পায়। এবং সিএসডব্লিউ এর এক্সামের খরচ হচ্ছে বাংলাদেশি টাকাতে হচ্ছে 8,000 টাকা, এবং পাসিং স্কোর মনে হয় 70%। এখন আমি এক্স্যাক্টলি শিওর না, 70 থেকে 80%-এর মধ্যে যে কোনো একটা নাম্বার হবে। এটা পেলে আপনি পাস করবেন, এখানে কোনো গ্রেডিং সিস্টেম নাই, আপনি 70 বা 80% যেটা পাসিং স্কোর সেটা পেলে পাস এবং সার্টিফিকেট পাবেন। আর যদি 1 মার্কের জন্য ফেল করেন তাহলে আপনি ফেল এবং সার্টিফিকেট পাবেন না। এটাই, এখানে কোনো প্লাস এ মাইনাস এসব নাই, একদমই টোটালি এটা একটা সার্টিফিকেশন এক্সাম আর কি। আর এক্সামের প্রিপারেশন, এটার ব্যাপারে আমি বলবো ট্রেনিং করা ভালো। আপনি একটা ভালো ট্রেনিং সেন্টারে বা এক্সপার্ট আছে এরকম একটা জায়গাতে ট্রেনিং করতে পারেন। দেশীয় এবং বিদেশি অনেক জায়গাতে এই ট্রেনিং গুলো দেওয়া হয়। তো আমি নিজেও কয়েকদিন আগে ট্রেনিং দিয়েছি, যদিও এর উপরে সিএসডব্লিউ এর উপরে আমি নিজেও ট্রেনিং দিয়েছি, যদিও সেটা শেষ, এখন আর সেটা চলছে না। তবে আসলে অবশ্যই জানাবো, ফলো করতে পারেন আমাকে ফেসবুকে বা লিঙ্কডইনে, আমি অবশ্যই জানাবো। এই হচ্ছে ব্যাপার। নেক্সট। আর কোনো কোশ্চেন নাই, কোশ্চেন এতগুলাই ছিল। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। ধন্যবাদ সবাইকে। এবার আমি আইট্রিপলি ইউনিভার্সিটি অফ রাজশাহী স্টুডেন্ট ব্রাঞ্চ এবং আইট্রিপলি সিগন্যাল প্রসেসিং সোসাইটি আরইউএসবিসি এর চেয়ারপারসন জনাব এমডি সাবির হোসেন ভাইকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ মাসুম। I think যে মোহাম্মদ মাহফুজুল হক স্যার ইউর লিঙ্কডইন আইডি, মশিউর ভাইয়ের লিঙ্কডইন আইডিটা চেয়েছেন আর কি। ওকে ওকে, আমি দিয়ে দিচ্ছি, সমস্যা নাই, ইউ কন্টিনিউ, সমস্যা নাই। ওকে,
ভাইয়া, যেহেতু আমি আসলে পার্সোনালি জানি যে আপনি আহ, মানে 3D প্রিন্টার্স আপনার আছে, সো আমি চাচ্ছি যে যদি আমাদেরকে একটু 3D প্রিন্টার্স এর কিছু দেখাতে পারেন আপনি, যদি এটা কি মানে পসিবল হবে কি? আমি চেষ্টা করব লাস্ট দিনে কিছু জিনিস, 3D প্রিন্টারের কিছু জিনিস অবশ্যই দেখাতে চাইবো, অসুবিধা নাই। ওকে, ওকে, ঠিক আছে ভাই। ওকে, ধন্যবাদ। আচ্ছা। সবাইকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ চেয়ারপারসন সাবির ভাইকে। এবার আমি অনারেবল স্যারকে রিকোয়েস্ট করব স্ক্রিন শেয়ারটা অফ করার জন্য, স্ক্রিনশট নেওয়ার জন্য হবে। Okay, আচ্ছা, এবার আমরা সবাইকে রিকোয়েস্ট করব তাদের ক্যামেরাটা অন করার জন্য, স্ক্রিনশট নেওয়া হবে। সবাই নিজ নিজ কমফর্ট জোন থেকে আমরা আমাদের ক্যামেরাটা কাইন্ডলি ওপেন করব এবং অনারেবল হোস্টকে অনুরোধ জানাচ্ছি স্ক্রিনশটগুলো নেওয়ার জন্য। ডান। ধন্যবাদ আমাদের হোস্টকে। আমি আবার অসংখ্য ধন্যবাদ জানাবো অনারেবল মুশিদ রাশিদ স্যারকে এত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমি IEEE ইউনিভার্সিটি অফ রাজশাহী স্টুডেন্ট ব্রাঞ্চ এবং IEEE সিগন্যাল প্রসেসিং সোসাইটি IUSBC কে অনেক ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি কোর্সের আয়োজন করার জন্য। আমি অডিয়েন্সকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, আপনাদের এত আগ্রহ, এত রেসপন্স পেয়ে আমরা অনেক কৃতজ্ঞ। আসলে আপনাদের জন্যই আয়োজন। আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে পরশুদিন 22 নভেম্বর শার্প 3 PM এ। পরশুদিন 3D ফিচার্স এন্ড পার্ট ডিজাইনের উপর সেশনটি হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদের কোনো প্রবলেম থাকলে আপনারা IEEE@gmail.com এ মেইল করতে পারেন। এই বলে আজকের সেশনটি এখানেই শেষ করছি। অনেক ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।